নিজের ইচ্ছেতে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর নিকট বাসর রাতের অনুমতি চাইতে এলো আদৃশ। ছাদের এক প্রান্ত ঘেঁষে হগছালো হয়ে দাঁড়িয়ে আছে আখি। চোখে নেই কোনো জলের আকার নিকার। হাসি খুশি মেয়েটা যেন পাথরে পরিণত হয়ে গেছে। হুট করে এসে পিছন থেকে জড়িয়ে ধরল আদৃশ আখিকে। অতঃপর আহ্লাদি কণ্ঠে বলতে লাগলো, রাগ করেছ আমার উপর? জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। আমি যাই করেছি শুধুই আমাদের ভালোর কথা ভেবে করেছি। আমি তোমাকে কখনো অবহেলা করিনি, আর করবও না। আমার তোমার প্রতি ভালোবাসায় কোনো কমতি থাকবে না কখনো। সর্বদা যেমন ছিল তেমনই থাকবে। শুধু আমাদের জীবনে নতুন একজনের আগমন ঘটেছে, যে আমাদের জীবনের আসল খুশি দান করবে। আমি বাবা ডাক শুনবো আর তুমি মা। তাছাড়া মা ও নাতি নাতনির মুখ দেখতে চান। তোমার মতো খারাপ হবে বলে কখনো বলেন না হয়তো, কিন্তু আমি বুঝতে পারি সব দিক বিবেচনায় নিয়ে আমি পদক্ষেপটা নিয়েছি। সত্যি বিশ্বাস করো, আমি শুধু তোমায় ভালোবাসি। আর তাছাড়া ও তো তোমার বেস্ট ফ্রেন্ড। ওকে বিয়ে করার মাধ্যমে এরও সমস্যা দূর হয়ে গেল, আর আমাদেরও। এই অল্প বিষয়ে মন খারাপ করে থাকলে চলবে? আমার লক্ষ্মীটি আমার সাথে রাগ করে থাকতে পারে না, আমি জানি। তাই এবার মন খারাপ করে না থেকে আমাকে অনুমতি দাও। বাসর ঘরে অন্য একজন যে আমার অপেক্ষায় বসে আছে। এমনিতেও অনেক কিছু সহ্য করেছে জীবনে। এখন যদি তুমি রাগ করে থাকো আর আমি ওকে অবহেলা করি, তখন ওর কেমনটা লাগবে বলো? তাই অনুমতিটা দিয়ে দাও। কথাগুলো শুনে গা জ্বলে উঠল আখির। কেউ কতটা বেহায়া ও নির্লজ্জ হলে এমন কিছুর আশা করতে পারে কারো কাছ থেকে? রাগে অভিমানে নিজের থেকে ছাড়ালো আদৃশকে। আখি ধাক্কা দিয়ে সরিয়ে দিলে খানিকটা দূরে, অতঃপর মুখে বাণী ফোটালো, লাইক সিরিয়াসলি আদৃশ, তুমি বাসর রাতে যাওয়ার জন্য আমার অনুমতি নিতে এসেছো, অথচ বিয়ে করবে তাও আমি জানতাম না। কাকে বিয়ে করছো সেটা তো আমার জন্য সারপ্রাইজ রেখেছিলে। হ্যাঁ মাই রাইট বেবি? কত ভালো তুমি, সবার কথা ভেবে নিলে। তুমি বাবা ডাক শুনবে, সাথে আমাকেও মা ডাক শোনার যোগ্যতা দিয়ে দিলে। মায়ের মুখে বলা কথাও হয়তো তুমি অনেক সময় বুঝতে সক্ষম হও না, আজ ওনার মনে কথা বুঝে গেলে। কি গ্রেট না তুমি? সবার কথা ভেবে আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে আসলে, সবার সমস্যার সমাধান করলে। হৃদিকাকে দিলে তার হারিয়ে যাওয়া স্ত্রীর মর্যাদা। হোক না তার স্বামী এখন নতুন কেউ, হোক না সে অন্য কারো স্বামী। আখি তুমি ভুল বুঝছো আমায়। আমি কিন্তু সব আমাদের ভালোর জন্যই করেছি। না, ভুল কই বুঝলাম? এটা বলতে পারো যে আজ প্রথম বুঝতে পারলাম তোমায়। ইস, কথাটা কেন আগে আমার মাথায় আসলো না? আমিও তো পারতাম তোমাকে এভাবে সারপ্রাইজ দিতে, নতুন কাউকে বিয়ে করে নিতে। হয়তো বা তোমার বাচ্চার মা না হতে পারলেও তার বাচ্চার মা ঠিকই হতে পারতাম। তখন তুমি বাবা ডাক শুনতে আর আমি মা। আখি, ডোন্ট শাউট আদৃশ। কথাটা শুনতেও তোমার খারাপ লাগছে। সেই কথাটা মেনে নিতে আমার কতটা খারাপ লাগছে আন্দাজ করে নিতে পারছো তো? কথাটা শুনে সুরের মতো চোখ লুকালো আদৃশ। আমাকে বোকা ভাবতে এসো না আদৃশ। মা বাবা পরে কেউ যদি আমায় ভালো করে জানে সেটা হলে তুমি। আফসোস একটাই, এত বড় একজন উকিল হয়েও নিজের জীবনের ন্যায় অন্যায়ের পার্থক্যটা ভুলে গেলে। শরীরের নতুন চাহিদা মেটাতে পর করে দিলে সব পুরনো সুন্দর সম্পর্ক, সব সৌন্দর্যর ভালোবাসা অনুভূতি। আজ একজন ডাক্তার হয়েও আমি একটা বাচ্চার জন্য এমন নাটক দেখতে পাবো কখনো ভাবিনি। জীবনের প্রতিটা ধাপে তুমি আমার সাথে ছিলে আদৃশ। প্রতিটা ধাপে নতুনভাবে আমার বিশ্বাস জয় করেছিলে। এমনিতেই তোমার জন্য মা বাবা বংশ পরিচয় ছেড়ে চলে আসেনি। কথায় আছে না যে যা করবে তার উপরেই ফিরে আসবে। আজ আমারটাও ফিরে এলো। তোমারও এমন দিন আসুক তা আমি কখনো চাইব না। ভালো থাকো দোয়া করে। আর দাঁড়ালো না আখি সেখানে। আদৃশের সামনে দাঁড়ানোর ক্ষমতা যে আর জুটিয়ে উঠতে পারছে না। ছাদ থেকে নেমে এসে ড্রয়িং রুমে সোফায় বসে রইল আখি।
খেয়াল করলো আদৃশও নেমে আসছে। ওর দিকে তাকালে দুজনেই চোখে চোখ পড়ল। চট করে চোখ নামিয়ে ফেলল আঁখি। দরজা লাগানোর শব্দে চোখ তুলে আবারও তাকালো সেদিকে। চোখ ছিটকে এবার বেরিয়ে এলো জল, সাথে মুখে তাচ্ছিল্যের হাসি। নতুন সুখের ঠিকানায় চলে গেল তার ভালোবাসার মানুষটি, যে কিনা একটু আগ অবধি তার কাছে বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইছিল, আর এখন সেই অনুমতিটাই আর লাগলো না। আদৃশ এসে বিছানায় বসতে হৃদিকা বলে উঠল, নিশ্চয়ই আঁখি রাগ করেছে, তাই না? করবে না, এমন জিনিস কেউ কিভাবে মেনে নেয়? কিন্তু আমরাই বা কি করব আদৃশ? মনের ওপর তো আর কারো জোর চলে না। আমরা নিজেদের অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেললাম। তাছাড়া তোমাদের বাচ্চা হচ্ছে না, এর কমতি আমি পূরণ করে দিতে সক্ষম, আর তোমরা বদৌলতে সমাজে আমার সম্মান বাঁচালে। এতে তো ওর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা তো একসাথে মিলেমিশে থাকতে পারি, যেমনটা সব সময় ছিলাম। আমার তো এই বিষয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ও কেন মেনে নিচ্ছে না? এমনটা জানলে আমি কখনো বিয়ে করতাম না তোমায়। কথাগুলো বলে শুধুই হেঁচকি তুলে কান্না শুরু করলো হৃদিকা। তাতে বুকে মোচড় দিয়ে উঠল তার নতুন স্বামীর। আরে কাঁদছো কেন তুমি? সবার মানসিকতা তো একই হয় না। আমি ওকে ঠিকই মানিয়ে নিব, তুমি চিন্তা করো না। তাছাড়া কান্না করে এত সুন্দর রাত নষ্ট করতে চাও তুমি? আসো একটু আদর করে তোমার সব কষ্ট মিটিয়ে দিই। অতঃপর আদৃশ তার নতুন বউকে নিজের কাছে টেনে নিল। এখনও সে বন্ধ দরজার দিকে দৃষ্টি স্থির রয়েছে আঁখির। ভিতরে হয়তো চলছে এক সুখের খেলা, রঙিন স্বপ্ন বুনছে নতুন দাম্পত্য জীবনের এক জোড়া নরনারী। কিন্তু সেই নতুন স্বপ্নের রং আঁখির স্বপ্নে পোড়া ছাই দিয়ে দিয়ে বানানো। তিক্ত এর সত্য কিভাবে মেনে নেবে এই রমণী? চোখ যে তার আর বাধা মানছে না, মুখ টিপে নিঃশব্দে চোখের জল ফেলছে সে। 19 বছরের চেনা জানা, এর মধ্যে 5 বছরের ভালোবাসার সম্পর্ক আর 3 বছরের সংসার, সব কিছুই আজ কিছু স্বার্থ সম্বলিত জিনিসের নিচে চাপা পড়ে গেল। একেই হয়তো বলে নিয়তির খেলা। হৃদিকা আঁখির বেস্ট ফ্রেন্ড। অনেক ভাই বোনের মধ্যে থেকে মধ্যবিত্ত এক পরিবারে বেড়ে উঠেছে সে। হৃদিকা আঁখির সাথে কোনো স্কুল কলেজে পড়েনি, কারণ হৃদিকার কখনো সেই যোগ্যতাই ছিল না। আঁখির সমতুল্য মান পাওয়ার ডাক্তার আশরাফ খানের একমাত্র মেয়ে আঁখি। সোনা চামচ মুখে দিয়ে জন্ম যার, কখনো আভিজাত্যের কোনো কমতি হয়নি। তারই সমবয়সী ছিল হৃদিকা। তাদের এক ড্রাইভারের মেয়ে প্রায় তার বাবার সাথে আঁখিদের বাড়িতে আসতো। সেখান থেকেই আঁখির সাথে তার পরিচয়। আঁখি কখনো কাউকে চোটে ভাবত না, তাই হৃদিকার সাথে সে নিজের সুন্দর এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে খুব সহজে। তখন থেকে হৃদিকার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক। আদৃশের সাথে ছোটবেলা থেকেই পরিচয় আঁখির। 2 বছর সিনিয়র ছিল আদৃশ, তবে তার সাথে ভালো বন্ধুর সম্পর্ক ছিল সব সময়কার। এক সময় তা ভালোবাসায় রূপান্তরিত হয়। আদৃশের যথেষ্ট সম্পত্তি থাকলেও আঁখির বাবার কাছে পছন্দ ছিল না, কারণ তার বংশ পরিচয় ভালো ছিল না। ওর দাদা 3 বিয়ে করেছিলেন, যেটা নিয়ে সমাজে ওর দাদার নামে অনেক দুর্নাম রয়ে গেছে। তারপর ওর বাবাও 2 বিয়ে করেন। সেসব বিয়ের পেছনে ছিল তাদের অনেক কুকীর্তি, যার ফলস্বরূপ আঁখির বাবা এমন করে নিজের একমাত্র মেয়েকে দিতে চাননি। কিন্তু আঁখি ছোটবেলা থেকে স্বাধীন ব্যক্তিত্বের অধিকারী, তাই সে তার পছন্দ নিয়ে নিজের পরিবারের সাথে অনেক দ্বিমত করে। অথবা পরিবারকে রাজি করাতে না পেরে ভালোবাসার টানে সব ছেড়ে আদৃশের কাছে চলে আসে আঁখি। দুজনে শুরু করে নিজেদের এক সুন্দর সুখের ঠিকানা, যে ঠিকানা আজ বদলে দিল অন্য কেউ। হৃদিকার ভাবা অভাবের তাড়নায় মেয়েগুলোকে যেখানে পেরেছে বিয়ে দিয়েছেন। হৃদিকাকেও দিয়েছিলেন কোথাও। বিয়ের পরও আঁখি হৃদিকার বেশ খোঁজ রাখত। হৃদিকা প্রায় বলতো ওর স্বামী ওর সাথে খারাপ আচরণ করে, ওকে ভালো রাখে না। কিন্তু আঁখি যখনই তার স্বামীকে দেখত বা তার সাথে কথা বলতো, তার কখনো এমন কিছুই মনে হতো না, বরং ওই লোকটাকে যথেষ্ট ভালো মনে হতো।
সেদিন হঠাৎ হৃদিকা ফোন করে বলে ওর স্বামী ওকে মারছে। আখি আদ্রিসকে নিয়েই ছুটে গিয়েছিল নিজের বান্ধবীকে বাঁচাতে। ওখানে গিয়ে হৃদিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে পায় ওরা, কিন্তু ওর স্বামীকে পায় না। হৃদিকাকে ওরা হাসপাতালে নিয়ে যায়। হৃদিকা বলে ওর স্বামী যৌতুকের জন্য ওর উপর প্রায় জুলুম করে, আজকেও নাকি ওকে অনেক মেরে বেরিয়ে গেছে। তখন হৃদিকা প্রেগনেন্ট ছিল, সেই মারে সে তার বাচ্চা হারায়। আখি রেগে গিয়ে ওর স্বামীকে পুলিশে দেয় আর হৃদিকাকে ওদের সাথে করে ওদের বাড়ি নিয়ে আসে। হৃদিকার ডিভোর্সও আখি নিজ দায়িত্বে করায়। তারপর থেকে হৃদিকা ওদের সাথে থাকতে শুরু করে। হৃদিকা আসার আগ অবধি আদ্রিস আর আখির সম্পর্কের ভালোবাসায় কোনো কমতি ছিল না। দুজন যতই ব্যস্ত থাকুক না কেন, দিন শেষে দুজন দুজনের জন্য ঠিকই সময় বের করে নিত। কখনো দুজনের ঝগড়া হতো না, একে অপরের সাথে সব কিছু মিলিয়ে নিয়েছিল ওরা। কখনো কোনো অমিল বা অমত থাকতো না ওদের একে অপরের কোনো বিষয়ে। কিন্তু হৃদিকা আসার পর থেকেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। বেশ কয়েকদিন ধরে আদ্রিসের মধ্যে খাপছাড়া একটা ভাব লক্ষ্য করতে পেরেছিল আখি। সব কিছুতেই আখির কোনো না কোনো দোষ খুঁজে বেড়াতো, এটা ওটা নিয়ে ঝগড়া শুরু করতো, যথারীতি অবহেলা করতো ওকে। তাছাড়া যে একসময় নিজেই বাচ্চা নিতে চায়নি, সেই হুট করে বাচ্চার আবদার করতে শুরু করল। আজ 6 মাসের প্রচেষ্টায় সে হাঁপিয়ে গেল। বাচ্চার জন্য তার নতুন বিয়ে করতে হলে, তাও হৃদিকাকে। কথাটা ভাবতে তাচ্ছিল্যের হাসিটা আরও প্রখর হলো আর আখির ঠোঁটে। চোখে জল নিয়ে পাগলের মতো হাসতে লাগলো আখি। মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি হয়তো এমনই হয়ে থাকে। সোফাতে বসে রাত কাটালো আখি। নিদ্রা অল্প মুহূর্তের জন্যও তার সাথী হলো না আজ রাতে। যাবে কোথায় সে? তার ভালোবাসার মানুষটাকেই নিয়ে নিল অন্য কেউ। সেখানে কক্ষের বড়া এসে করবে কিসে? আদৃশ তো তাকে কক্ষ থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে যাওয়ার সুযোগটা দেয়নি। হয়তো নতুন জীবন শুরুর তাড়ায় তা নিয়ে ভাবা বড় কিছু মনে করেনি। নতুন সুখের দোলায় পুরাতন টান মনে থাকার কোনো মানেও হয় না, নেই আদৃশের কাছে। তাই পাথরের মতোই সোফাতে বসে রাত্রি যাপন করল সে। সকাল প্রায় 8টার দিকে আদৃশের রুম থেকে দরজা খোলার শব্দ পেল আখি। প্রয়োজনীয় কিছু জিনিস আনতে হবে তাকে তার রুম থেকে, তাই বেহায়ার মতো এগিয়ে গেল সেদিকে। নক করতে গেলে দরজার ফাঁক দিয়ে চোখে গেল আদৃশ ওয়াশরুমে ঢুকছে, গলায় তোয়ালি ঝুলিয়ে। শাওয়ার নিবে বোঝা যাচ্ছে। বিষয়টা মস্তিষ্কে নাড়া দিতে খক করে উঠল আখির মন। কিছু আর না ভেবে রুমে প্রবেশ করলো আখি। অগোছালো হয়ে শুয়ে আছে হৃদিকা, শৈলর সাদা চাদরে ঢাকা। সেদিকে চোখ যেতে হৃদয়ের ক্ষতটা কত পরিমাণ বেড়ে গেল, আর তার সেটা কোনো ভাগ্যে ভুলে বোঝানো দেয়। তাও নিজেকে শক্ত করল আখি। এগিয়ে গিয়ে ওয়ার থেকে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম ত্যাগ করলো। শাওয়ার নিয়ে নীল রঙের একটা শাড়ি পরে চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো হৃদিকা। আস্তে আস্তে চোখ গেল ওয়ারড্রোবের উপর রাখা দুটি গিফট বক্সের উপর। দুটোই একই রঙের গিফট, পেপারে আবৃত। হৃদিকা বেশ আগ্রহ নিয়ে সেই বক্স দুটি হাতে নিল। এদিকে সদ্য বিয়ে করা বউয়ের সকালের এমন মাতহারা রূপে দিশেহারা হলো তার স্বামী। পিছন থেকে জড়িয়ে ধরল হৃদিকাকে। গাড়ে জমে থাকা ফোঁটা ফোঁটা জল ঠোঁট দিয়ে পান করতে লাগলো। অতি লজ্জায় যেন নুয়ে পড়ছে হৃদিকা। কি করছে সব? ছাড়ো। ছাড়ার জন্য ধরিনি। তুমিও না, অনেক সকাল হয়ে গেছে, তাছাড়া দরজাও খোলা, তাই এসব বন্ধ করো। আর বলো এগুলো কি? বুঝতে পারো না? গিফট এগুলো, খুলে দেখো তো পছন্দ হয় কিনা। হৃদিকার ঘাড়ে থুতনি রেখে বলল আদৃশ কথাটা। হৃদিকা বেশ খুশি হয়ে প্রথম বক্সটা খুলল। একটা কালো রঙের শাড়ি। হৃদিকার কালো রং তেমন একটা পছন্দ না, তবে শাড়িটা সুন্দর, তাই অতিরিক্ত খুশি হয়ে আদৃশের গালে চুমু কেটে দিল। অনেক সুন্দর হয়েছে গিফটটা, আপনি সত্যিই অনেক ভালো। তা ওপরটাতে কি? খুলে দেখি। তাই না? অতঃপর হৃদিকা অপর উপহারটা খুলতে গেলে তাতে ভাতা দিল আদৃশ।
ওটা তোমার জন্য নয়। আমার জন্য নয় মানে? পানসে মুখ করে বলল রিদিকা। ওটা আখির জন্য। ওর জন্য এনেছো? কেন? বউ তো শুধু তুমি একা নও আমার, আখিও তোমার সমান ভাগিদারিতে আছে, বুঝতে পারছো না মায়াবতী? তার রেডি হয়ে নিচে চলে আসো, দুজন ব্রেকফাস্ট করে বাইরে বেড়াতে যাব। কথাগুলো বলে রিদিকার গালে চুমু দিয়ে উপহারটা হাতে নিয়ে রুম ত্যাগ করলো আদ্রিস। মুহূর্তে রিদিকার চেহারাতে যেন কালো মেঘ এসে জড়ো হলো। কিছু না বললেও মুঠো শক্ত করে তিক্ত কিছু অনুভূতি মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। হাসপাতালে যাওয়ার আগে রোজ সকালে নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খাওয়ানো আখির রোজকার অভ্যেস। কাজের লোক থাকলে এসব করতে ওর ভালোই লাগে, তাই আজও তার ব্যতিক্রম গেল না কিছু। অতি স্বাভাবিক হয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানালো। ওর হাবসাব দেখে কেউ বলতে পারবে না যে ওর জীবনে এত কিছু হয়ে গেছে। আখির কথা ভেবে তো কাজের লোকগুলোরও চোখ থেকে জল শুকোয় না। সেদিকে আখি এতটা স্বাভাবিক, কেউ কিভাবে তা মেনে নেবে? আখি নাস্তা সাজিয়ে কাজের লোকদের বলল সবাইকে ডেকে নিয়ে আসতে, আর নিজে হাঁটা ধরল ঘরের বাইরের দিকে। আখির লাগানো গোলাপের ছাড়াতে আজ ফুল ফুটেছে এতদিন পর। খারাপ লাগার মধ্যেও যে এক ভালো লাগার দোলা গায়ে মেখে গেল। ফুলগুলোর সতেজ রূপ নজরে আসতে ঠোঁটের কোণে ঠাঁই পেল কিঞ্চিত হাসি, কিন্তু অল্পক্ষণে তাও উদাও হয়ে গেল যখন আখি দেখতে পেল সতেজ দুটি গোলাপের ঠিক মাঝখানে একটা আধমরা গোলাপ। সতেজ দুটি গোলাপের মধ্যে এই আধমরা গোলাপটাকে কেমন জানি বেমানান লাগছে, কুৎসিত। এই গোলাপটা বাকি দুইটার সতেজ গোলাপের সৌন্দর্য নষ্ট করে তুলছে। ঠিক যেন হৃদিকার মতো সেই গোলাপটাও সুন্দর। সেই গোলাপদ্বয়ের সুন্দর জীবনের মধ্যকার বাধা হয়ে দাঁড়িয়েছে। বড্ড ইচ্ছে করলো আখির সেই কুৎসিত গোলাপটাকে ছিঁড়ে ফেলতে, তার বোটা থেকে পায়ের তলায় পিষে ফেলতে তাকে, কিন্তু পরক্ষণে ভাবনার অন্য ধারণা ধরা দিল তার এখানে কি শুধু সেই কুৎসিত গোলাপেরই সব দোষ? সেই সতেজ দুটি গোলাপ তো ওর পাশে না থাকলেও পারত। ওরা তো নিজেরা পারত আলাদা অবস্থান নিয়ে ফুটে উঠতে, জীবনে কুৎসিত কোনো ছায়া পড়তে না দিতে। ভাবনার এই জগৎ থেকে বেরিয়ে আসতে সক্ষম হতে পারছে না আখি। সব অনুভূতি তার কেমন জানি গুলিয়ে গেছে আজ। হঠাৎ করে সেখানে কারো উপস্থিতি টের পেল। পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল আদ্রিস একটা গিফট বক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখ ভর্তি হাসি। ভালো করে খুঁটিয়ে দেখলো আখি তার প্রেমিক পুরুষকে। অন্য নারীর নিকট থেকে আসার প্রত্যক্ষ প্রমাণ হয়ে যে দাঁড়িয়ে আছে সে। মাথা চুল এখনো বেশ ভেজা দেখাচ্ছে, হাতে গাড়ে খামচির স্পষ্ট। বুকের ঝলনের আরও তেজি ধরল আখির সুপ্তি অনুভূতির আর কোনো খোঁজ করতে মনোনিবেশ করতে চাইল না আদ্রিস, বরং হাসি মুখে বলল, আরে আখি, তোমার গাছে দেখি ফুল ফুটেছে, অনেক খুশি হয়েছ না তুমি? তা নাও, তোমার খুশি আরো দ্বিগুণ করে দিই। এই নাও গিফট, তোমার জন্য এনেছি। তোমার কালো রঙের শাড়ি অনেক পছন্দ না? এটাতে একটা কালো রঙের শাড়ি আছে, এটা পরে রেডি থেকো। আজকে তো সরকারি ছুটি আছে, সন্ধ্যায় তোমাকে নিয়ে বেড়াতে যাব। ভালো। তা রিদিকাকে নিবে না? ও তো এখন তোমার স্ত্রী। ওকে নিয়ে এত ভেবো না তো তুমি। আমি এখন যাব ওকে নিয়ে বেড়াতে, তারপর সন্ধ্যায় তোমাকে নিয়ে। এবার যাও, শাড়িটা পরে আসো, দেখি কেমন লাগে তোমায়। লজ্জা করে না আদ্রিস তোমার? তুমি যে হিতাহিত জ্ঞানহীন, আগে জানলে কখনো তোমার জালে পা ফেলতে আসতাম না। ছি, তোমাকে বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথা বলবো। কখনো একসাথে দুই নৌকায় ছড়া সম্ভব হয় না, দুইটা নৌকা নিয়েই ডোবার সম্ভাবনা থাকে। কথাটা মাথায় রেখো। পথ ছাড়ো, আমার কাজ আছে অনেক। তোমার মনে হয় না তুমি একটু বেশি রিয়াক্ট করছো আখি? শুক্রিয়া করো, শুধু রিয়াক্ট করেছি, অন্য কিছু এখন অবধি করিনি। মিলে এখন নতুন বউয়ের সাথে না থেকে জেলে
কয়েদিদের সাথে থাকতে। ভয় পেও না, কেস করব না তোমার উপর আমি, কারণ কোনো সাজা দিয়ে তোমার ভুলের পরিমাপটা করানো যাবে না। তোমার সাজা তো সেদিন যথার্থ হবে যেদিন নিয়তি তোমাকে তোমারটা ফিরিয়ে দিব। আর আমি নয় তো কোনো অবলা, আর নয়তো কোনো বেহায়া যে দিন শেষে বিশ্বাসঘাতক ও স্বার্থপরের প্রেমে ঘোরাঘুরি খাবো। এখানে আছি কিছু নির্দিষ্ট কাজে, কাজ শেষ হলেই আমি চলে যাব, আর কাল সকাল অবধি ডিভোর্স পেপারও চলে আসবে, চিন্তা করো না। ডিভোর্সের কথা শুনে আদ্রিসের বুকটা কেমন কম্পন করতে শুরু করলো। হুটহাট জবাব দিল, আমি তোমাকে ডিভোর্স দেব না। কেন তা শুনতে পারি? কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি আমার অভ্যেসে পরিণত হয়েছ, এমন এক অভ্যেস যাকে চাইলেও বদলাতে পারবো না কখনো আমি। বদলে তো তুমি পেলেছো আদ্রিস অনেক আগেই, এখন তার প্রতিদান আমায় দিতে হবে, আর আমি তার থেকে কখনো পিছপা হব না, চিন্তা করো না। আদ্রিসের পাশ ঘেঁষে তাকে তাচ্ছিল্য করে চলে আসলো আখি। সুব্রতা আখির বাসুরের স্ত্রী। আখির সাথে জায়ের কম বোনের সম্পর্ক তার বেশি। ও কখনো ভাবেনি আদ্রিস এমনটা করে যাবে আখির সাথে, যে জায়গাতে অনেক সময় বেশ অভিমান করতো তার স্বামীর সাথে। আদ্রিস আখিকে এত ভালোবাসে, ওর জন্য কত ভাবে, সব কিছুতে ওকে সাপোর্ট করে, ওর কিছু হয়ে যাওয়ার আগে গড় মাথায় তুলে ফেলে, ওর জন্য কত না সারপ্রাইজ প্ল্যান করে। নিজের স্বামীকে আদ্রিসের কাছ থেকে এসব কিছু শিখে নেওয়ার অভিমানী আবদার করত সুব্রতা। আদ্রিস এমন কিছু করে যাবে কখনো কল্পনাতেও ভাবেনি কেউ। কাল রাতে নিজের স্বামীকে ঝাপটে তুলল সুব্রতা, ক্ষমা চাইল তার কাছে, খুব করে চাইল সে যেন কখনো আদ্রিসের মতো না হয়। ও যেভাবেই আছে সুব্রতার কাছে তার সব কিছুই, সে আখির মতো এত শক্ত মানুষই নয়। এমন কিছুর বিপরীতে নিজেকে সে সামলে নেওয়া তার ক্ষমতার বাইরে। তার স্বামী তখন তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল, তাকে ভরসা দিল তার কাছে তার স্ত্রী পৃথিবীর এক অমূল্য সম্পদ। বাগানের দোতলাতে বসে আছে আখি, একদিনে আকাশের পানে তাকিয়ে আছে। অনেক সাহস করে সুব্রতা এলো তার সাথে কথা বলবে বলে। আখির দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলল সুব্রতা। আখির সাথে কথা বলারও যে বাসা হারিয়ে গেছে সে। এমন এক অবস্থায় কাউকে সান্ত্বনা স্বরূপ কিছু বলতে যাওয়াও হাস্যকর বলে মনে হয় সুব্রতার কাছে। কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না কখনো। এমন কিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়া নারীদের মহিয়সী নারী ব্যক্তিত্ব কোনো উপায়ই হয়তো মানাবে না। তাই সুব্রতা চাইল যে আখির সাথে কথা বলার সামর্থ্য জুটিয়ে উঠতে পারছে না। কি করবে সে বা তার স্বামী শাশুড়ি? হ্যাঁ, ওদের তিনজনের কাছে আদ্রিসের থেকে আখির মর্ম বেশি হলেও তিনজনে আদ্রিসের কাছে এক প্রকার বাধ্য। কালো শাড়িটা পরে বেশ সেজেগুজে বসে আছে হৃদিকা। নতুন স্বামীর সাথে বাইরে বেড়াতে যাবে বলে কথা। আয়নায় নিজেকে দেখে সে নিজেরই প্রেমে মত্ত হচ্ছে, বারবার নিজেকে গুটিয়ে দেখছে আয়নাতে। সেই ক্ষণে আদ্রিস প্রবেশ করলো কক্ষে। গিফট বক্সটা এনে টেবিলের উপর রেখে বিছানাতে শীত হয়ে শুয়ে পড়ল। চেহারাতে মলিন একটা ভাব। একবারও তাকালো না হৃদিকার দিকে, যে তার আশায় সেজেগুজে বসে আছে। হৃদিকা কত সুন্দর করে শাড়ি পরেছে, বেশ সাজুগুজ করেছে। আদ্রিস এসে ওর রূপে মোহিত হবে বলে, ওর তারিফে পঞ্চমুখ হবে বলে, হাদরে ভরিয়ে দিবে বলে, তাকে কিন্তু হলো না ভাবনার মতো কোনো কিছুই। আদ্রিস মুহূর্তে সব কিছু জল ঢেলে দিল। বেশ অভিমান হলো তাতে হৃদিকার। আদ্রিস শীত হয়ে শুয়েই রইল, ছাদের দিকে দৃষ্টি স্থির রেখে। গভীর কিছু ভাবনায় মোহিত সে, দেখেই বোঝা যাচ্ছে। হৃদিকার অভিমানটা আরও প্রখর হলো, তাই উঠে এগিয়ে গেল আদ্রিসের কাছে। আদ্রিসের এক গালে হাত রেখে ওর মুখখানার দিকে ওর দিকে বলল, কি এত সুন্দর করে সাজলাম, আর তুমি দেখছো না? ভালো লাগছে না বুঝি দেখতে আমায়? আদ্রিস হৃদিকার কথার উত্তর না দিয়ে বলল, আমরা হয়তো বিয়ে করে ঠিক করিনি হৃদিকা। কথাটা হৃদিকার ভিতর অল্পক্ষণে
ছাড়খাড় করে দেওয়ার সামর্থ্য রাখলো। তাও নিজেকে সামলে নিল হৃদিকা। বেশ স্বাভাবিক হয়ে বলল, এমনটা কেন বলছো তুমি? দেখো হৃদিকা, আমি জানি না কখন কিভাবে আমি তোমায় ভালোবেসে গেছি। আখি পরে তুমি প্রথম মেয়ে যার প্রতি আমি আলাদা এক টান অনুভব করেছি। কিন্তু কথাটা যেভাবেই হোক, আসল কথা হলো আখির পরে। আখি আমার জীবনের প্রথম নারী। ওকে পাওয়ার জন্য আমি কি কি করেছি তা শুধু আমি জানি। ওর জায়গা কখনো কেউ নিতে পারবে না, তুমিও না। তোমার প্রেমে পড়েছি যখন থেকে বুঝতে পারলাম তোমাকে নিজের কাছে রাখার চেষ্টা করতে থাকি। তোমাকে অবৈধভাবেও পেতে চাইনি, তাই বিয়ে করে পেতে চেয়েছি তোমায়। এজন্য একটা কারণ খুঁজতাম, অবশেষে বাচ্চার কারণ পেলাম। কিন্তু যাই হোক, যার জন্যই হোক, এটাই সত্য, আখির অবস্থান আমার জীবনের সব থেকে আলাদা। তোমাকে বিয়ে করার কারণ খুঁজেছি, তবে আখিকে হারানোর কোনো কারণ আমি মেনে নিব না। আমি ওকে হারাতে পারবো না। এতই যখন ওকে ভালোবাসো, তবে আমাকে কেন বিয়ে করলে? আমি তো জোর করিনি তোমায়। এটাই তো ভুল করেছি। কিছু না বলে চোখের জল ফেলতে শুরু করলো হৃদিকা। এবার নতুন বউয়ের আখির জলে বেশ হয়রান হয়ে উঠল শোয়া থেকে আদৃশ। কি করছে সব হৃদিকা? কেঁদো না প্লিজ, আমারই ভুল। হুটহাট এমন কিছু করে যাওয়া ঠিক হয়নি আমার, কিন্তু যা হবার হয়ে গেছে। তুমি বই পেও না, আমি তোমাকে ছাড়বো না, আর না তো আমি আখিকে ছাড়তে পারবো। তোমরা দুজনেরই আলাদা গুরুত্ব রয়েছে আমার জীবনে, তাই কান্না বন্ধ করো। আর হ্যাঁ, আজ থেকে তুমি তোমার আগের রুমে থাকবে। এই রুমে একমাত্র আখির অধিকার। কাল রাতে তোমাকে এখানে আনাও আমার ঠিক হয়নি। না জানি কোথায় থেকেছে আখি সারা রাত, অন্য কোনো রুমে থাকেনি, এটা আমি জানি। তুমি তোমার রুমে থাকবে আজ থেকে, আমার রুমে আখি থাকবে আমার সাথে। এগুলো যেন কথা নয়, ইট পাটকেল ছিল যা ছুড়ে দিল আদৃশ হৃদিকার বুকে। ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিকা আদৃশের দিকে। চোখে জল ভরে আছে তার। প্লিজ লক্ষ্মীটি, কান্না করো না। আমি তোমাকে এভাবে আঘাত করতে চাইনি, কিন্তু অবস্থা বুঝতে পারছো তো। তুমি দেখো, খুব জলদি আখি তোমাকে মেনে নিবে, তখন আর কোনো কষ্ট থাকবে না। তোমার সব জিনিসপত্র তো তোমার রুমেই আছে। এখানে যা এনেছো আমি কাজের লোকদের দিয়ে তোমার রুমে পাঠিয়ে দেব। আর এখন আর বাহিরে যাওয়ার মুড নেই আমার। শাড়িটা পাল্টে নাও কেমন? তারপর উঠে বেরিয়ে গেল আদৃশ কোথাও। হৃদিকা অতি স্বাভাবিকভাবে তাকিয়ে রইল তার যাওয়ার পানে, তবে হাতের মুঠো শক্ত করে বিছানার চাদর খামছে ধরল। পাশে কেউ বসেছে এই মাত্র বুঝতে পারল আখি, তাই আকাশের তরফ থেকে চোখ হটিয়ে পাশে তাকালো। দেখতে পেল শুভ্রতাকে। ভিতরে জ্বলন্ত আগুন দামাচাপা রেখে নরম সুরে বলল, আরে আপু, তুমি কিছু চাই? গল্প করতে আসছো বুঝি? তুমি কি মানুষ না অন্য কিছু আখি? এত কিছু পর এত স্বাভাবিক ব্যবহার করছো কিভাবে? তুমি তো এমন নও। ওই পশুদের এক ইশারাতে উপসে ফেলার ক্ষমতা রাখো তুমি, তবে কেন এমন করছো বলো? প্রথমত হৃদিকা, ওকে কি সাজা দিব? নিজের জন যদি ঠিক না থাকে তবে অপরের দোষ খোঁজার যৌক্তিক দেখায় না আপু। হ্যাঁ, চাইলে আমি আমার পক্ষে ন্যায়টা নিয়ে আসতে পারি। তাতে যে তোমাদের সাথে অন্যায় হবে সেটা ভেবে দেখেছো? আমি এতটা স্বার্থপর হতে পারি না আপু। মানুষ কতটা মহান হলে এমন অবস্থায় অন্যের কথা ভাবতে পারে? তোমার মতো ভালোদের কপাল আল্লাহ তাআলা ভালো রাখেন, যা হয় ভালোর জন্যই হয়। আদৃশ তোমাকে ডিজার্ভ করে না। তুমি দেখো, আল্লাহ তোমার ভাগ্যে ভালো কিছু রাখবেন। উত্তরে কিছু বলল না আখি। মাথা রেখে শুয়ে পড়ল শুভ্রতার কোলে। নিজের আপন কোনো বোন নেই আখি। শুভ্রতাকে সবসময় নিজের বড় বোন মেনে এসেছে। শুভ্রতার কোলে যেন মাতৃকোলের ভালোবাসার অনুভূতি পেল আখি। আবেগে এইবার আর আটকাতে পারল না। দুহাতে মুঠো করে আঁকড়ে ধরল শুভ্রতার কাপড় আর শব্দ করে কেঁদে উঠল। হিঁচকি টেনে টেনে বলছে, কেন রে আপু, কেন ও এমনটা করলো? কি কমতি ছিল আমার ভালোবাসা? ওর জন্য তো সব ছেড়েছি আমি, সব করেছি আমি। কখনো ওর অসুবিধা হোক এমন জিনিস করিনি, তবে সে কিসের অভাবে অন্যত্র গমন করলো? কেন আপু বলো না? তুমি না বলতে আমি বড় ভাগ্যবতী, কপাল গুনে একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্য পাগল, এমন স্বামীর সবার ছাওয়া হয়।
কোথায় গেল ওর সব ভালোবাসা? এটাই কি ছিল ওর ভালোবাসা? একে কি বলে ভালোবাসা? বলো না আপু, বলো না। ও আপু বলো না। অতি আবেগে পাগলের মতো কান্না করে এসব বলছে আখি। আখির মাথায় হাত রেখে ঠোঁট কামড়ে কেঁদে উঠেছে সুব্রতা। কি উত্তর দিবে সে? আখিকে বলার মতো সান্ত্বনা স্বরূপ কোনো ভাষাই নেই সুব্রতার কাছে। দক্ষিণা হাওয়ায় দুলছে গাছগাছালি। আজকে হাওয়া বেশ প্রবল। বাড়ির পিছনের দিকে একটা অংশে রিজি চেয়ারে বসে আছে আখি। বিকেলের এই দিকটায় এখানে বসে বাগানের হরেক রকম ফলের সৌন্দর্য উপলব্ধি, ফুলের সুবাসে মন ভরে নেওয়ার অভ্যেস যে আখির প্রায় দিনের। এখানে কত স্মৃতি জমে আছে আখির আদৃশ্যের সাথে। মনে পড়লো এমনই এক দিনের কথা। আখি বিকেলে এখানে বসতে চোখ লেগে যায় আখির। এদিকে কোর্ট থেকে ফিরে আখিকে ঘরে না পেয়ে চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলছিল আদৃশ। মুখে একটাই বলি, ওর ফুলপরি কোথায়? ফুলপরি ডাকটা আখিকে আদর করে দিয়েছিল আদৃশ, কারণ আখির ফুল খুব প্রিয়। আখিকে চোখে হারাতো সে হরদম। সেদিন খুঁজতে খুঁজতে এখানে এসে ঘুমন্ত অবস্থায় পায় আখিকে আদৃশ। টান দিয়ে তাকে কোলে উঠিয়ে নেয় আর গালে দিয়ে দেয় ভালোবাসার পরম। আচমকায় এমন কিছু হয়ে যাওয়ার হকচকিয়ে যে ঘুম থেকে জেগে উঠে আখি। অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল আদৃশকে, তুমি? হ্যাঁ আমি। কখন থেকে পাগলের মতো খুঁজছি, আর তুমি আয়েশ করে এখানে ঘুমাচ্ছ? আরে একটা সার্জারি শেষ করে এসে বেশ ক্লান্ত লাগছিল। এখানে এসে বসতে কখন চোখ লেগে গেল বুঝতে পারিনি। তাহলে এই কথা? এখনই দূর করছি ক্লান্তি। আহ্লাদি করে কথাটা বলে আখির ঠোঁটের ফানে এগুতে লাগে আদৃশ। তখনই সেখানে সুব্রতা এসে যায়। ওকে দেখে আদৃশ থেমে যায়, আর আখি তো লজ্জায় নেই। এই স্বামীও আসার টাইম পেলাম না। আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। মুখ ডেকে কথাগুলো বলে হাসতে হাসতে চলে গেলে সুব্রতা। আখি বেশ লজ্জা পেয়ে বলল, তুমিও না? সুব্রতা কি ভাববে এবার আমাদের নিয়ে? কোল থেকে অন্তত নামাতে পারতে। কে কি ভাবলো তাতে আমার কি? আমি আমার বউকে আদর করব, কাউকে তোয়াক্কা করব কেন? 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। অতঃপর আখির অদরে মিলিয়ে দিয়েছিল আদৃশ। সেদিনের কথা মনে পড়তে চোখ দিয়ে আবার জল নামলো। মুছে নিল আখিতা সযতনে। তখনই ফোন বেজে উঠল আখির। রিসিভ করলো সে ফোনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ম্যাম, আপনার ডিভোর্সের কাগজ রেডি, কাল সকালে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ। কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবেন। অবশ্যই ম্যাম। আর হ্যাঁ, কথাটা যেন মিডিয়াতে না যায়। আমি সেদিকে পুরো খেয়াল রাখবো ম্যাম, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে দিল আখি। কতই না ভালোবাসা ছিল তাদের সম্পর্কে। এমন একটা সম্পর্ক কখনো ভাঙবে কেউ কল্পনাও করেনি। স্কুল কলেজের সেরা জুটি ছিল আখি আদৃশ। কলেজের সবাই এক নামে তাদের জুটিকে জানত দ্বিসুখী জুটি। বন্ধুত্ব থেকে ভালোবাসা কোনো কিছুতেই তাদের জুড়ি ছিল না কেউ। তাদের বিচ্ছেদ হয়েছে জানলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না, কেউ তো মজা বলে হেসে ফেলবে। উঠে দাঁড়ালো আখি। এবার এই বাড়িতে তার শেষ সময় এসে গেল অবশেষে। 3 বছরের গড়া সংসারের এক রাতে বিদায়ের ব্যবস্থা করে অনেক বড় কঠিন এক জিনিস মনে হচ্ছে আখির। আখি আসতে নিলে হঠাৎ তার সামনে আদৃশ প্রকট হয়। তাকে দেখে ঘৃণায় শরীর রিরি করে উঠল আখির। পাশ কেটে যেতে নিলে হাত পাকড়াও পড়ল আদৃশ। এতটা পর হয়ে গেলাম যে আজ দেখেও না দেখার ভান করছো। পর তো তুমি করে দিয়েছ, আমি তো শুধু তা মেনে নেওয়ার প্রচেষ্টা করছি মাত্র। কেন এমনটা করছো আখি? কারণ
বশত আরেকটা বিয়েই তো করেছি, দিনরাত তো অন্য নারীতে মেতে থাকিনি। পবিত্রভাবে একজনকে ঘরে এনেছি যে আমাদের কাঙ্ক্ষিত সুখটা এনে দিতে পারবে। ওকে মেনে নিয়েও তো জীবন এগোতে পারি আমরা। এমনটা তো নয় যে কেউ কখনো দুটা বিয়ে করেনি আর দুই স্ত্রী কখনো একসাথে হয়ে থাকেনি। আদৃশের বলা কথাগুলো শুনে আখি হেসে উঠল বেশ শব্দ করে, অতঃপর জবাব দিল, তুমি কোন যুগে আছো আদৃশ? বর্তমানে নারীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হলেও তোমাদের মতো কিছু পুরুষের জন্যই সমাজটা পুরুষ শাসিত থেকে গেল। আমার তো এখন ডাউট হচ্ছে তুমি আদৌ শিক্ষিত কিনা। বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার ভালো, শিক্ষিতের হার নেই বললেই চলে। আর তুমিই জ্বলন্ত প্রমাণ কথাটার। হাত ছাড়াও আমার অনেক কাজ আছে, কিছু করতেই হবে না। দেখো আখি, আমি শুধু বিয়েটা বাচ্চার জন্য করেছি। তোমার অবস্থান আমার জীবনে কখনো কম হবে না। প্লিজ তুমি এমনটা করো না। আমি হৃদিকাকে ওর কক্ষে পাঠিয়ে দিয়েছি। আমার কক্ষে শুধু তোমার অধিকার, আমরা দুজন ওখানে থাকবো। ইস, তুমি আমায় নিয়ে কত ভাবো, কত বড় পাওনা পাইয়ে দিলে তুমি আমায়। আমি তোমার ঋণ কিভাবে শোধ করবো? তাচ্ছিল্য করে বলল কথাগুলো আখি। এমনভাবে বলছো কেন তুমি আখি? তো আর কিভাবে বলবো? আর ইউ সিরিয়াস আদৃশ? তুমি এখনো আশা করছো আমি তোমার সাথে থাকবো? সি শ্যাম অন ইউ। তোমার সাথে কথা বলারও কোনো আগ্রহ নেই আমার। টান দিয়ে হাত ছাড়িয়ে আখি চলে যেতে নিলে জোর করে আদৃশ তাকে ফাঁচ খুলে নিয়ে নিল। কি করছো আদৃশ? ছাড়ো আমায়, ভালো হবে না বলে দিলাম। ছাড়বো না তোমায় আমি। যতক্ষণ দেহে প্রাণ আছে তোমাকে আমার কাছেই থাকতে হবে, আমার কথা শুনতেই হবে। আমি বাধ্য নই তোমার কাছে। ছাড়ো আমায়। আদৃশ আখির কথায় কান না দিয়ে ওকে নিয়ে যেতে শুরু করলো নিজের কক্ষের দিকে। ওদিকে আখি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে। ড্রয়িং রুমে তখন বসেছিল হৃদিকা, সাথে সেখানে সুব্রতাও ছিল। কাজের লোক সহিত ওরা দুজন সবাই আদৃশের এমন কাণ্ড দেখছে। এদিকে আদৃশের চোখে যেন কাউকেই লাগছে না। তার মাথায় এখন আখি ব্যতীত কোনো ভাবনাই নেই। তবে মুহূর্তটা মেনে নিতে পারছে না হৃদিকা একদম, কিন্তু কোনো প্রতিক্রিয়াও করছে না। শুধু হাতের মুঠো শক্ত করে চোখের নোনা জল ত্যাগ করতে শুরু করেছে। বুকের ভিতরখানা বড্ড কম্পন করছে হৃদিকার। নিজের সদ্য বিবাহিত স্বামী অন্য নারীর পিছনে পাগল হয়ে পড়ে আছে, মানতে পারছে না হৃদিকার ব্যাকুল মন। আদৃশ কক্ষের ভিতর ঢুকে দরজাটা সজোরে বন্ধ করলো। তার শব্দে পুরো শরীর একটা কম্পন নিয়ে উঠল হৃদিকা। তারপরেও নিজেকে বেশ স্বাভাবিক রাখার চেষ্টা করলো। নিকাশ কালো বুদ্ধি নিকিত হয়ে কিছু লোককে না দেখলে বুঝতেই পারতাম না। অতঃপর সুব্রতা স্থান ত্যাগ করে। হৃদিকা বুঝতে পারে সুব্রতা ওকে ইঙ্গিত করে কথাটা বলেছে, তবে তারও কোনো জবাব দেওয়া জরুরি মনে করল না। দরজা লাগিয়ে আখিকে নিজের কথার আনার সমস্ত প্রচেষ্টা করছে আদৃশ। আখি, তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি আমাকে এভাবে পর করে দিলে আমি থাকতে পারবো না। আর আমি তোমাকে আমায় পর করতেও দিব না। তোমাকে এখানেই থাকতে হবে জীবনভর আমার সাথে, আমাকে মেনে নিয়ে। আখি আর যাই হোক, শরীরের টান অন্যত্র গমন করা পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে থাকার কথা কল্পনাও করতে পারে না। বলেছি তো বিয়েটা আমি বাচ্চার জন্য করেছি। এনাফ আদৃশ, আমাকে তুমি বোকা কবে থেকে ভাবতে শুরু করলে? ভুলে যেও না আমি একজন ডাক্তার। আজকাল নিজের বাচ্চা নেওয়ার হাজারটা পথ খোলা আছে। চাইলে আমরা সহজেই আমাদের বাচ্চা নিতে পারতাম, কিন্তু না, তোমার তো অন্য নারীর দেহে মোহ ছিল। আচ্ছা, তোমাকে কি কোনো ডাক্তার বলেছিল আমি মা হতে পারবো না? কোনো টেস্ট করিয়েছিলে? ওহ, মনে পড়েছে, আমরা তো টেস্ট করিয়েছিলাম তোমার বিয়ের আগের দিনই। আর তুমি বাবা হবার জন্য এতটা এক্সাইটেড ছিলে যে টেস্ট রিপোর্টের অপেক্ষা করনি। হঠাৎ বিয়ে করে বউ নিয়ে উপস্থিত হলে, আর এখন বলছো বাচ্চার জন্য বিয়ে করেছো। এমনও তো হতে পারতো সমস্যা আমার নয় তোমার, নয়তো কারোই কোনো সমস্যা নেই, ঠিক সময়ে এমনিতেই বাচ্চা হতো। কিন্তু তোমার তো তর্সই ছিল না নতুন নারীতে মত্ত হওয়ায়। আখি, ভলিউম ডাউন আদৃশ। আমি কোনো অবলা বউ না যে তোমার ধমকের ভয়ে চুপসে যাব। জানো সেদিন যখন ডক্টর আদৃতকে হারিয়ে গিয়েছিলাম, আর যখন তুমি আমায়
সামলেছিলে তখন ভেবেছিলাম ভালোই হয়েছে ডাক্তার আদ্রিতেও চলে গেছেন, না হলে তোমার মতো পারফেক্ট কেউ কিভাবে পেতাম যে আমায় এত ভালোবাসে। উনি আমার ভালোবাসার মর্ম দেননি, বাচ্চামো ভেবে হয়তো। আর তুমি আমায় পাগলের মতো ভালোবেসেছ। কত গর্ব করতাম তোমাকে নিয়ে, আর আজ সেই ভালোবাসার কথা ভাবতেও লজ্জা হয় আমার। কেন আমি তোমায় ভালোবেসেছিলাম? এটা তো জরুরি ছিল না যে একজনকে ভুলতে অন্যজনের সাহারা নিতে হবে। যে দিনটার কথা ভেবে একসময় মনে তৃপ্তি পেতাম, সেই দিনটার কথা ভেবে এখন শুধু ঘৃণা হয়। কেন সেদিন ডাক্তার আদ্রিতের জায়গায় তোমাকে কল্পনা করতে শুরু করেছিলাম? কেন সেদিন ওনার মতো একজন আদর্শ ব্যক্তির পরিবর্তে তোমার মতো একটা কাপুরুষের কপালে জুটেছিল? আখির মুখে আদ্রিতের কথা শুনে আদ্রিসের মাথায় রক্ত চড়ে গেল মুহূর্তে। আখিকে যে সে কখনোই অন্য কারোর সাথে কল্পনাও করতে পারে না, আর আদ্রিতের সাথেও কোনো মূল্যেই না। তাই অতি রেগে আখির উপর হাত উঠাতে গিয়েও থেমে যায় আদ্রিস। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে নির্ভয়ে আখি আদ্রিসের দিকে। কি হলো আদ্রিস, থেমে গেলে কেন? ওঠাও হাত, দিয়ে দাও কাপুরুষতার প্রমাণ। আদ্রিস হাত নামিয়ে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল, তবে রাগে এখনো ফুঁসছে। তোমার সাথে আর আমার কোনো কথা নেই। কথা বলতে হলে আর আদালতের কথা বলতে এসো। ডিভোর্স পেপার রেডি, কালকে মুক্ত করব তোমায়। কথাটা বলে আখি যেতে গেলে আবারও তার এক হাত পাকড়া করে আদ্রিস, তবে এবার বেশ নরমভাবে ধরল আর মৃদু স্বরেই বলল, আমাকে প্লিজ ছেড়ে যেও না, একটা সুযোগ দাও অন্তত। এবার আর আখি নিজেকে সামলাতে পারল না, পিছন ফিরেই আদ্রিসের গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরালো ছিল যে বাহিরে দাঁড়িয়ে থাকা সকলের কানে স্পষ্ট গেল। ঘরের সকল লোক তাদের ঝগড়ার আওয়াজে ততক্ষণে কক্ষের বাহিরে উপস্থিত হয়েছিলেন। মা রেহানা মজুমদার একপাশে দাঁড়িয়ে আছিল, মুখ দেখে চোখের জল ফেলছেন। সুব্রতা তার 3 বছরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে একপাশে দাঁড়িয়ে শুধু হাতে হাত মলছে। কাজের লোকগুলোও সেখানে দাঁড়িয়ে। এদিকে আখি প্রখর এক জবাব দিল, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না আদ্রিস। স্বামী হিসাবে যথেষ্ট সম্মান করেছি তোমায় আমি সব সময়, আর ডিভোর্সের আগ অবধি তা রক্ষা করার সুযোগটা দিবে আশা করি। নয়তো তোমার ভালো জ্ঞান আছে আমার ক্ষমতা সম্পর্কে। তোমার মতো 10টা আদ্রিস একা সামলে নেওয়ার ক্ষমতা রাখি আমি, ভুলে যেও না কথাটা। অতঃপর দরজা খুলে ছাদের পানে ছুটতে শুরু করলো আখি। আদ্রিস আবারও ছুটে গেল তার পিছনে। আখি ছাতির দরজা লাগিয়ে নিল তার ভিতর থেকে। বাহির থেকে বেশ কয়েকবার লাথি দিল সে দরজায়। আদ্রিস ওটা ভাঙতে না পেরে চিৎকার করে বলতে লাগলো, তোমাকে আমি কখনোই ছাড়বো না আখি। তোমাকে মৃত্যুর আগ অবধি আমার সাথেই থাকতে হবে। এখন আমি বিয়ে একটা করি বা 100টা, তুমি আমার ছিলে আর আমারই থাকবে, দেখে নিও। তারপর সেখান থেকে সোজা বাড়ির বাইরের দিকে বেরিয়ে গেল আদ্রিস। হৃদিকা শুধু তাকিয়ে দেখলো ওদের সমস্ত কার্যকলাপ। আখি ছাদের দরজার গায়ে লুটে পড়ে চিৎকার করে কাঁদছে, কেন আল্লাহ, কেন এমন লোককে আমার জীবনে আনলেন? যদি আমাকে এতই ভালোবাসতো তবে অন্যের মোহে পড়লো কিভাবে? সত্য ভালোবাসা তো এমন হয় না। আমার কিশোরী মনের প্রথম প্রেম ছিলেন ডক্টর আদ্রিত। তাকে তো খুব করে চেয়েছিলাম, কিন্তু পেলাম না। তার বদলে আপনি আমায় আদ্রিস দিলেন। ডক্টর আদিত্যকে ভুলতে গিয়ে তাকে মন দিলাম বাধ্য হয়ে। আর আজ যখন ওর ভালোবাসায় পাগল হয়ে ওকে হারানোর ভয়ে সব ছাড়লাম, তখন কেন ও এমনটা করলো? কই, ও জীবনে আসার পর তো আমি কখনো কারো দিকে সেভাবে তাকাইনি, কারো প্রতি আকৃষ্ট হইনি, এমনকি ডক্টর আদ্রিতের কথাও আর দ্বিতীয়বার ভাবিনি। তবে ও কেন এমনটা করলো? শরীরের টান কিভাবে ভালোবাসার থেকেও বড় হয়? কেন এমন হলো রব্বুল আলামিন? কেন, কি এমন পাপ করেছিলাম যে তার সাজা আজ এভাবে পেতে হলো আমায়? কিভাবে সে আশা করতে পারে আমার কাছ থেকে তার পাশে আমি অন্য নারীকে মেনে নেই, যেখানে অন্য পুরুষের অল্প কথাও আমার মুখে কখনোই সে মেনে নেয় না? কেন আজ নারী হয়ে জন্মে নেওয়ায় কি আমার এই হাল? মদ্যপান করে বেশ রাতে ফিরেছে আদ্রিস। নেশা এত ছড়েছে সোজা হয়ে হাঁটতে পারছে না সে। হেলোদুলোয় কোনো রূপ হেঁটে নিজের কক্ষ অব্দি পৌঁছালো। অগোছালো হয়ে বিছানায় শুয়ে আছে হৃদিকা। উপর হয়ে শুয়ে আছে, শাড়ি অনেকটা বিচ্যুত হয়ে পিঠের নিচের অংশটা বেশ বেশি আছে।
সাথে পেটের অনেকটা অংশ বেরিয়ে আছে। হুট করে কক্ষে ঢুকেই সেই নেশাক্ত পুরুষের চোখ পড়ল তার উপর, যা তাকে আরও নেশাক্ত করে তুলল। কিছু আর না ভেবে সোজা গিয়ে হৃদিকার পিঠ থেকে পেট অব্দি হাত বুলাতে নিয়ে গেল। অপর হাতে হৃদিকার কাঁধের উপর থেকে চুল সরিয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। স্বামীর হঠাৎ এমন ছোঁয়া তাকে যেন মুহূর্তে প্রায় উন্মাদ করে তুলল, যে তার স্বামী তার কাছেই ফিরে এসেছে। অদ্ভুত শিহরণ খেলা করছে তার সমস্ত শরীর জুড়ে। এদিকে নেশাত্ম স্বরে বলছে আদৃশ, আমি জানতাম আমার ফুলফুরি দিন শেষে আমার কাছে ফিরবে। সে যে শুধুই আমার। কে ভালোবাসবে বলো আমাকে, তোমাকে আমার মতো? জীবনে যেই এসে যাক, তোমার অবস্থান সবসময় আলাদাই থাকবে আমার কাছে। আজ তোমাকে এভাবে ভালোবাসবে যে কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আসবে না। হাদুরে বুড়িয়ে দিব তোমায় আমি আজ। কথাগুলো কর্ণপাত হতে শরীর জ্বলে উঠল হৃদিকার। অতি ক্ষোভে খামছে ধরল বিছানার চাদর, তবুও কিছু বলছে না। স্বামীর এই আদরের বাঘটা ছাড়তে চায় না হৃদিকা। ঘাড়ে চুমু খেতে খেতে তাকে নিজের দিকে ফেরালো আদৃশ। চেহারায় চোখ যেতেই কেমন ভ্যাবাচ্যাকা খেলো সে। চট করে উঠে বসলো হৃদিকার উপর থেকে, জটফট জেরা করলো তাকে, তুমি এখানে কি করছো? আখি কোথায়? আখি এই রুমে আর আসেও নেই। ছাদ থেকে সোজা মায়ের রুমে ঢুকেছিল, ওখানেই আছে। মৃদু স্বরে উত্তর দিল হৃদিকা। আর কোনো কথা বাড়ালো না আদৃশ। উঠে গেল মায়ের রুমের দিকে। দরজাতে ধাক্কানো শুরু করলো। গর্জে গর্জে বলছে, দরজা খুলো আখি, দরজা খুলো বলছে। আখি তার শাশুড়ি কোলে মাথা গুঁজে শুয়ে আছে। সুব্রতার তার পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। আখি মানা করেছে দরজা না খুলতে দিতে, তাই সুব্রতা দরজা খুলেনি। এদিকে আদৃশ চিৎকার করে বলছে, কত লুকাবে আখি আমার থেকে, কত দূরে থাকবে? ঘুরে ফিরে তোমায় আমার কাছেই আসতে হবে, দেখে নিও। তখন সেখানে আগমন ঘটল আদিলের, আদৃশের বড় ভাই। বেশ গম্ভীরতা নিয়েই বলল আদিল, আদৃশ, তোর কি হিতাহিত জ্ঞান হ্রাস পেয়েছে? পাগল হয়ে আখিকে বিয়ে করলি, খেয়াল আছে তোর? ওকে জীবনে পেতে কত সাধনা করতে হয়েছে তোকে। ওর জন্য ছটফট দেখে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেন তোকে তোর সুখ আখিকে পাইয়ে দেয়। অবশেষে তুই আখিকে পেলি। আমার মনে হলো পৃথিবীতে আর একটা সত্য ভালোবাসার জয় হলো। কিন্তু কি করলি তুই? হৃদিকার মোহে পড়ে আখিকে কষ্ট দিলি, আর এখন আবার ওর শান্তিটাও নষ্ট করছিস। নতুন একজনকে যখন জীবনে জড়িয়েছিস, তখন পুরাতনটাকে টানে পড়ে থেকে কি লাভ? আখিকে ওর মতো থাকতে দে। দেখো ভাই, এটা আমার জীবন, আখিও আমার স্ত্রী, আর হৃদিকাও। আমার যা ইচ্ছে তাই করব। আমি আমার জীবনে কারো হস্তক্ষেপ সহ্য করব না, কথাটা মনে রেখো। কথাগুলো বলে আদৃশ আবার রুমের দিকে হাঁটা ধরল। নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল আদিল। বড় ভাই হলেও আদৃশকে কিছু বলার বা কথা শোনানোর কোনো অধিকার নেই তার। বেকারত্বের অভিশাপ যে এমনই ভয়াবহ, যা বহন করা সবার পক্ষে সম্ভবপর হয় না। যার খেয়ে পড়ে আছে স্ত্রী সন্তান নিয়ে, তাকে কেমনিই বা শাসন করবে আদিল? ভাবলেও যেন লজ্জা লাগে। শাশুড়ির কোলে মাথা রেখে ঠোঁট কামড়ে কান্না করছে আখি। শাশুড়ি আর যা দুজনেই চোখ খালি নেই জল, তাদেরও চোখ আজ ছাড়বে না হয়তো। ফোন নিয়েছে। আখি নামক মেয়েটা যে কখনোই তাদের যা বা শাশুড়ি মনে করেনি, দিয়েছে মা ও বোনের দরজা। তাই আজ তার এই দুর্দিনে আপন সে সম্পর্কের টানে জল ছাড়ছে না তাদের চোখ। শাশুড়ি এবার কাঁদতে কাঁদতে আখির মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে চুপ করানোর ক্ষমতাটুকু আমি রাখি না রে মা। স্বামীর দেওয়া ক্ষতটা কতটুকু ফিরা দেয় তা শুধু একটা স্ত্রী জানে। জানিস, যেদিন একটা মহিলা দ্বারে একটা 4 মাসের ছেলে সন্তান নিয়ে এসে বলল ওটা আমার স্বামীর অংশ, আর সে নাকি আমার স্বামীর অবৈধ সম্পত্তির সাক্ষী, তখন বুকটা কতটুকু পরিমাণ কেঁপে উঠছিল তা শুধু আমি জানি। তারপর সেদিনই তোর শ্বশুর মেয়েটিকে বিয়ে করেন। আমার তো কান্না ছাড়া কোনো উপায় ছিল না। আমার শাশুড়ি মা সেদিন আমায় বলেছিল, ছেলে মানুষ নাকি এমনই হয়, 100 জায়গায় মুখ দেওয়া নাকি তাদের স্বভাব, তাতে ঘর ছেড়ে স্বামী ছেড়ে চলে যাওয়া নাকি মেয়েদেরই অসম্মান, কোথাও জায়গা হয় না। মা বাবারও তেমন সম্পত্তি ছিল না,
তাই আর বাপের বাড়িও যায়নি, পড়েছিলাম এখানে শত জ্বালা মেনে নিয়ে। ওই মেয়েটা প্রায় নিজে থেকে ঝগড়া করতো আমার সাথে, তারপর ওনার কাছে আমার নামে উল্টা পাল্টা বলতো, আর উনি আমায় অনেক মারতেন। তাও পরে থাকতাম 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমার সতীনের জরায়ুতে ক্যান্সার ধরা পড়ছে। শারীরিক সম্পর্ক করতে পারে না, আর এতে ওদের মধ্যে প্রায় ঝগড়া হতো। তারপর থেকে উনি আর ওর পাশেও যেতেন না, আমার সাথেই থাকতেন বেশিরভাগ সময়। তাছাড়া বাইরেও ওনার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল জানতাম আমি। সব কিছুর পরও চুপ করে থাকতাম। হঠাৎ একদিন আমার সতীন ঈশিতা মারা যায়। ওর মৃত্যুর 6 দিন আগে ওর ছেলেটা মারা যায় পানিতে ডুবে। মৃত্যুর আগে আমি ঈশিতার অনেক পরিচর্যা করি, কিন্তু উনি ওর মুখ দেখতেও চাইতেন না তখন। ঈশিতা মারার 6 মাস পর ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে তিনি প্যারালাইজড হয়ে যান, সব কিছুতেই অক্ষম, শুধু কথা বলতে পারতেন। তারপর আমি ওনাকে কখনো অসম্মান করিনি, আর না তো ওনার পরিচর্যায় কোনো কমতি রেখেছি। অবশেষে উনিও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ মুহূর্তে ক্ষমাটা চেয়ে নেন আমার কাছ থেকে। হয়তো তুই ভাবছিস ঘটনা আমি তোকে কেন বললাম, হয়তো তোকে বোঝাতে চাইছি যে যাই হোক স্বামীকে মেনে নেওয়া উত্তম, এটাই মেয়েদের কর্ম। আমিও আমার শাশুড়ির মতো তোকে সব মেনে নেওয়ার বাণী শোনাবো, তবে সেটা ভুল ভাবছিস মা। আমার শাশুড়ি নিজেই আমার শ্বশুরের 3য় স্ত্রী ছিলেন। যে অন্যের কেড়ে নেয় সে কি জানে হারিয়ে যাওয়ার মর্ম। উনি মারা গেছেন, তাই ওনার কোনো দুর্নাম করতে চাই না আমি। আর শুধু বলবো তুই চলে যা মা, নিজের জীবন আবার গুছিয়ে নে সুন্দর করে। কেস করে ওই পশুটার নাম এমন হাল কর ওর যাতে কখনো কোনো স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর দিকে চোখ তোলার কথা ভাবতেও ভয় পায়। আখি এবার চোখের জল মুছে উঠে বসে বলল, মা গো, আমি ধন্য যে শাশুড়ি রূপে তোমার মতো এক জননী পেয়েছি। আমি আদৃশের জন্য মা বাবা ভাই পরিবার সব ছেড়ে এসেছি, তবে আদৃশের মনে সেই আসল জায়গাটা করতে না পারলেও পরিবার রূপে তোমাদের পেয়েছি, তাতেই আমি সন্তুষ্ট। আমি সফল। আর কথা রইল আদৃশের উপর কেস করার। মা গো, সারা জীবন তো কষ্টই করেছে, এই বয়সে তোমার কোনো কষ্ট হোক আমি চাই না। আল্লাহ সব দেখে নিবেন, তাই বলে তুই ওই পশুকে ছাড় দিবি? কে বলেছে ছাড় দিব মা? সুযোগ পেলে নিশ্চয়ই শটটা নিব, তবে কেস করে তোমাদের জীবন অনিশ্চয়তায় ফেলবো না আমি। আদৃশ যে এই সংসারের খুঁটি, সেটা ভুললে তো চলবে না। আর ও উকিল বিষয়টা মিডিয়াতে গেলে ওর আমার দুজনেরই নাম খারাপ হবে, সাথে আমাদের পরিবারদেরও। তাই সব কিছু মাথায় নিয়ে চলতে হবে আমায়। তাছাড়া আল্লাহ ছেড়ে দেন না, জানোই তো। তোমার মতো মেয়েকে আদৃশ হাতে পেয়েও হারালো, ওর জন্য তো কোনো ধরনের পাশ্চিত্য কম হবে না, তুমি দেখে নিও। আখিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কথাটা বলল সুব্রতা। আদৃশ বিছানায় শীত হয়ে পড়ে চোখ বন্ধ করে বিড়বিড় করছে, তোমাকে আমি ছাড়বো না আখি। তোমাকে পেতে আমি কি কি করেছি তা শুধু আমি জানি। আমি তোমাকে হারাতে পারি না, তুমি আমারই থাকবে। হঠাৎ কপালে কারো আলতো স্পর্শে চুপ করে গেল আদৃশ। চোখ খুলে দেখতে পেল হৃদিকা। স্বাভাবিক স্বরেই বলল, তুমি এখানে কি করছো? বলিনি তোমার কক্ষে যেতে? আখি তো আর এখানে আসছে না, তাই আমার এখানে থাকতে তো সমস্যা নেই। এটা আখির কক্ষ, এইখানে থাকুক না থাকুক এখানে অধিকার ওরই থাকবে। আর আমার অধিকারের কি? ভুলে যেও না হৃদিকা, তুমি দ্বিতীয় জন আমার জীবনে। যতই প্রাধান্য তুমি পাও না কেন, তোমার অবস্থান আর অধিকার আখির পরেই থাকবে। হৃদিকার অভিমান আর অধিকার নিয়ে বলা কথাটার উত্তরে আদৃশ এভাবে কড়া জবাব দিবে আশা করেনি সে, তাই এবার বেশ শব্দ করে কেঁদে দিল। আদৃশ অল্প বিরক্তি নিয়ে বলল, দেখো হৃদিকা, এখানে কেঁদে কোনো ফায়দা নেই। আমি তোমাকে বলেছি আমি তোমাকে ছাড়বো না। আমার জীবনেও তোমার যথেষ্ট গুরুত্ব রয়েছে, প্লিজ কান্না করো না। আমি ড্রিঙ্ক করেছি, নিজেকে আয়ত্তে রাখতে পারছি না। তোমার সাথে দুর্ব্যবহার করতে চাই না, প্লিজ চলে যাও। আমার প্রয়োজন মনে হলে নিজে তোমার কাছে আসব। এখন চলে যাও তুমি। হৃদিকা আর কিছু না বলে সেখান থেকে ছুটে আসলো। আদৃশ আবার চোখ বন্ধ করে বালিশে শায়িত হলো।
ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিল আখি। শাশুড়ির কক্ষে রাত্রি যাপন করলো আজ সে। আজ আর কান্না করলো না। পুরাতন গ্লানি মুছে দেওয়ার দিন আজ। আর সে দুর্বল হয়ে পড়লে চলবে না। সকাল 10টা হতে না হতে ডিভোর্স পেপার হাতে চলে আসলো আখির। চারিদিকে আখির বেশ নাম ডাক ক্ষমতার বসে ডিভোর্স পেপারটা এত তাড়াতাড়ি করিয়ে দিতে পারলো। তিক্ত এই টানটা বেশি সময় আর রাখবে না আখি, মুছে দিবে তা এক মুহূর্তে। সাইনের জন্য ডিভোর্স পেপারটা হাতে নিতে হাত কাঁপতে লাগলো আখির। ধীরে ধীরে গড়ে তোলা ভালোবাসার এক অট্টালিকা এক মুহূর্তে কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারবে আখি। তাতে যে প্রচুর সাহস আর ক্ষমতার প্রয়োজন। কিন্তু আখি তো ভীতু বা দুর্বলদের দলের কারো মধ্যে পড়ে না। তবে সে কেন পিছপা হবে আজ? না, তাকে হার মানলে চলবে না। তাকে অসম্মানের এই লড়াইয়ে জিততেই হবে। অতঃপর আর ভাবতে চাইল না সে। হাতে উঠিয়ে নিল কলম। স্বাক্ষরের স্থানে গিয়ে আখির হাত যেন আটকে গেল। সেখানে স্বাক্ষর করার ক্ষমতা জুটিয়ে উঠতে পারছে না। যার জন্য জীবনের সুন্দর সম্পর্কগুলো ত্যাগ করলো, আজকে ত্যাগ করতে হবে ভেবে বুকের ভিতর শূন্যতার ছড়াছড়ি হলো আখির। ভয়ানক এক ছাপখানা অনুভূতি, যা প্রকাশ করার কোনো ভাষা আছে বলে আখির জানা নেই। সে অলক্ষণে অনুভূতি যার সাথে হয় তার প্রখরতা আন্দাজ করতে পারবে। আখি বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকলো কাগজখানায়। এখনই তো ছিল আদৃশের সাথে তার বিয়ের কাবিননামা। সেদিন একটা স্বাক্ষরের বিনিময়ে সব ত্যাগের মাধ্যমে আখি প্রবেশ করেছিল আদৃশের জীবনে। সেদিন বুকে জড়িয়ে আদৃশ বলেছিল তাকে, আজ নিজেকে জীবনে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে মনে হচ্ছে আখি। অবশেষে আজ আমি তোমাকে পেয়ে গেলাম। কখনো ছেড়ে যাবে না তো আমায়? তোমাকে পাওয়ার জন্য সবাইকে ছেড়েছি, তোমাকে কিভাবে ছাড়ি বলো? তুমি যে নিঃশ্বাসে নিহিত, জীবনভর তোমার হয়ে থাকতে চাই। কখনো তৃতীয় কেউ এনো না আমাদের ভালোবাসার কাঁটা হিসেবে, সহ্য করতে পারবো না আমি। এ জীবনে তোমার পরে কেউ কখনো আসেনি, আর আসবেও না আখি। তোমাকে ছাড়া এ হৃদয় যে কিছুই বুঝে না। তুমি ছাড়া যে আমি বদ্ধ উন্মাদ, সারা জীবন পাশে থাকবে তো? কথা দাও। ভালোবাসা আমাদের দুজনে সীমাবদ্ধ থাকলেও কখনো তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। আমাদের ভালোবাসা আমাদের মধ্যে আবদ্ধ থাকবে, আমিও কথা দিলাম। সব টপকে ডিভোর্স পেপারের গায়ে আছড়ে পড়ল আখির চোখের দুফোঁটা জল। আদৃশ যে তার কথা রাখেনি, তবে আখি তার কথার খেলাপ যাবে না। সে তার কথা রাখবে, মানিয়ে নিবে সব বিচ্ছেদ যন্ত্রণা, হোক না তা পাহাড় পরিমাণ, হোক না তা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। মুছল আখি আখির জল। কলমটা এবার দিল জায়গা মতো। সাক্ষ্য ছাড়ল স্বস্তির এক নিঃশ্বাস। আদৃশ কক্ষ থেকে বের হচ্ছিল আখির উদ্দেশ্যে। আবার ওকে নিজের কথায় আনার এক প্রচেষ্টা করবে বলে ঠিক করলো। তখন একজন কাজের লোক একটা কাগজ এনে আদৃশের হাতে দিয়ে বলল, স্যার, আখি ম্যাডাম এটা দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। আদৃশ কাগজখানা হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়ল। চোখ ছানা বর্ণা হলো মুহূর্তে। ডিভোর্স পেপার যেটাতে আখির সাইন আদৃশের অন্তর অল্পতে পড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হলো। চোখে জল এসে বাধা বেঁধে গেল এক পলকে। আখির শাশুড়ি মায়ের পায়ে ধরে সালাম করে নিল। শাশুড়ি মা কান্নারত অবস্থায় তার মাথায় হাত রেখে দোয়া দিলেন তাকে। আল্লাহ তোকে তোর প্রাপ্য সুখ যেন দান করেন মা। দোয়া করি ভালো থাকিস, এই বুড়িকে ভুলিস না। প্রাণ থাকতে তোমাদের ভুলব না মা। দূরে চলে যাচ্ছি বলে ভেবো না সম্পর্কের দূরত্ব চলে আসবে। আমি দূর থেকেও তোমাদের পাশে সর্বক্ষণ থাকব। সুব্রতা আখিকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও আখি। চেয়েও তোমার জন্য কিছু করতে পারিনি আমি। দূর পাগলি বোন আমার, আমি কোনো অবলা নাকি যে আমার জন্য কিছু করতে হবে তোমায়? তুমি নিজের মায়ের আর আমার ভাইপোর খেয়াল রেখো। আমার আর কিছু চাই না, কেমন? বুকের ব্যথা সযত্নে বুকে চেপে জোর করে আলতো হাসি মুখে টেনে এনে বলে গেল আখি কথাগুলো। বুক ফেটে কান্না আসছে তার।
তবে নিজেকে আজ দুর্বল করতে দিবে না ভেবে নিয়েছে। ছোট্ট রিহানকে কতগুলো চকলেট দিয়ে তার গালে চুমু খেলো। নিজের সন্তানের মতোই যে এতদিন ওকে ভালোবেসেছিল আখি। রিহানও আখিকে অনেক মানে, আখির নামে পাগল বললেই হয়। আর সেই প্রিয় ছোট মা যে আজ তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, সে তা এখনো বুঝে উঠতে সক্ষম হয়নি, নইলে কেঁদে নেই একাকার করে দিত সব। চকলেটগুলো পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাভ ইউ ছোট মা বলে ছুটে চলে গেল। আখি এগিয়ে গিয়ে আদিলের কাছ থেকেও বিদায় নিয়ে নিল। চলি ভাইয়া, ভালো থাকবেন। কোনো প্রয়োজন মনে করলে এই বোনকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার একটা ছোট বোন নেই, তোমাকে আমি সে বোনের আসনে বসিয়েছিলাম, ভাবিনি আদ্রিস আমার সে বোনকে এভাবে কেড়ে নিবে। তবে যা হয় ভালোর জন্যই হয়, দেখো তোমার ভালো হবে, তুমি খুব সুখী থাকো, দোয়া করি। রিদিকা একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আখির নির্দিষ্ট দেয় হেঁটে গেল তার পাশে, অতঃপর বলল, চলে যাচ্ছি, তোকে তোর স্বামী দিয়ে গেলাম। আমি তো ধরে রাখতে পারিনি, তবে দোয়া করব তোর আসলের বাঁধন যাতে শক্ত হয়, স্বামী হাতছাড়া না হয়ে যায়। কথাটা যে তীরের মতো বিঁধল রিদিকার বুকে, তাও স্বাভাবিক থাকলো, কিছু বলল না, তবে মুঠোটা বরাবরের মতো শক্ত করে নিল। আখি আবার বলল, আমার অনেক সোনা গহনা, কাপড়, দামি জিনিস সবকিছু রেখে যাচ্ছি, সেখানের বেশিরভাগই আদ্রিসের দেওয়া, কিছুই নিয়ে যাচ্ছি না আমি। রেখে গেলাম তোর জন্য, যেখানে স্বামী তোর সেখানে মনের নিরাশতা তো আসতেই পারে। তোর স্বামীর দেওয়া জিনিস আমি আবার কেন নিলাম, তাই দিয়ে গেলাম। স্বামী না হলে কেড়ে নিয়েছিস, ওর সংসার সবকিছু না হয় তোকে আমি ভিক্ষে দিয়ে গেলাম, চলি। আখি চলে যেতে নিলে রিদিকা মৃদুস্বরেই বলল, আমি ওকে কেড়ে নিইনি, ও নিজে থেকেই তোকে ছেড়ে আমার পিছু নিয়েছে। কথাটা কর্ণপাত হতেই রাগের শরীর জ্বলে উঠল আখির। ফিরে গিয়ে সজোরে একটা কড়া থাপ্পড় বসালো রিদিকার গালে। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে ফ্লোরে আছড়ে পড়ল রিদিকা। আখি তেড়ে গিয়ে ও চুল মুঠো করে ধরে দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে লাগলো, তোর মতো বাজে নারীদের জন্যই আজ সমাজটা এত বিকৃতি পেয়েছে। হ্যাঁ, ওসব সকল পুরুষ খারাপ এবং নিকৃষ্ট, যারা বউ রেখে অন্য নারীর মুহে পড়ে। তবে সেই নারীগুলোও কি দুধে দোয়া তুলসী পাতা, যারা একজন পুরুষের বউ আছে জেনেও তার দিকে ধাবিত হয়, তার প্রস্তাবে রাজি হয়? সেই নারীগুলোও যদি সেসব পুরুষদের পিরিয়ে দিত, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত তাদের নিজেদের নিকৃষ্ট অবস্থান, তাদের কাছে নিজেকে বিলিয়ে না দিত, তবে আজ সমাজে পরকীয়া আর ডিভোর্সের হার বাড়ত না। তাই একতরফা আদৃশের গলায় দোষ চাপাতে যাস না, নইলে এত মারব যে পায়ে পড়ে মাপছেও পান ভিক্ষা পাবি না। তখনই আদৃশ এসে আখিকে টান দিয়ে সরালো রিদিকার কাছ থেকে। বেশ তেজি সরে বললে, এসব কি করছো আখি, পাগল হয়ে গেছো তুমি? তোমার সমস্যা আমাকে নিয়ে, তবে আমার সাথে কথা বলো। ওকে কেন টানছ? বড্ড দরদ হচ্ছে দেখি উকিল সাহেবের নতুন বউয়ের জন্য। আখি, তুমি কিন্তু বড্ড বেশি রিয়েক্ট করছো। রিদিকে এতদিন যখন তোমার বান্ধবী ছিল, তখন তো ওর জন্য দরদ তোমার উতলে পড়ছিল, আর এখন আমি ওকে বিয়ে করে কি নিয়েছি, ও তোমার দুশ্মনে পরিণত হলো। ওকে মেনে নিলে কি এমন করা যাবে তোমার, শুনি? দেখো আদৃশ, তোমার মতো বুদ্ধিহীন, চরিত্রহীন লম্পটদের সাথে কথা বলার রুচি এই আখির নেই। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, নিজে সাইন করে দিও, আমি লোক পাঠিয়ে নিব। তোমাকে আমি ডিভোর্স দিব না, দেখি তুমি কি করতে পারো। কি ভেবেছো তুমি আমাকে ছেড়ে যাবে আর আমি যেতে দিব তোমায়? নো ওয়ে, আমিও দেখব তুমি ডিভোর্স কি করে পাও। কথাটা বলে আর্দিস ডিভোর্স পেপারটা একটানে দুটুকরো করে ফেললো। সাথে সাথে আখি আদৃশের গাল বরাবর একটা থাপ্পড় বসিয়ে দিল সবার সামনে। আদৃশ রেগে গিয়ে আখি বলে গর্জে উঠলে, আখি, ওই উকিল, ভলিউম ডাউন। উকিল হবি তুই, কোর্টে আমার সামনে ক্ষমতা জারতে আসিস না। ভুলে যাস নে আমি আখি সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। স্বামী হিসাবে সম্মান দিয়েছিলাম বলে আমার আসল রূপ ভুলে গেলি। হিটলার আখিকে জাগাতে আসিস না বলে দিলাম। যেভাবে এটা ছেড়েছিস, নতুন করে ভাঙিয়ে সাইন করে
নিয়ে আসিস, নইলে উকিলের ও পর্যন্ত রাখবো না আমি, এই বলে গেলাম। তোমাদের স্বামী স্ত্রীর সব রোমান্টিকতা মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেব, কথাটা মনে রাখিস। কথাগুলো বলে আখি হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হাতে শুধু তার ব্যবহার্য ফোন। এই বাড়ি থেকে যতই বেরিয়ে আসছে বুকটা ততই কাঁপছে আখির। কত স্মৃতি জমে আছে আখির এই বাড়িতে, কত স্বপ্ন, কত আশা নিয়ে আদৃশের স্ত্রী রূপে বাড়িতে প্রবেশ করেছিল আখি। সব কিছু আজ ধুলোয় মিশে গেল। কাঙ্গাল হয়ে বেরিয়ে এলো আজ আখি। চোখের জলে যেন আজ পর হলো। ভিতরটা দুমড়ে মুচড়ে গেলেও চোখ দিয়ে আজ আর নামছে না জল। আচমকা এক আকর্ষণ এই বাড়ির প্রতি টানছে আখিকে, যেন শুনতে পাচ্ছে কিছু পিছু ডাক। কতগুলো অশ্রুসিক্ত চোখের না বলা বাণী, নির্বীজ সেই ইট পাথর, সেই আজীব এক একটা বস্তুকে ছেড়ে যেতে মন চাইছে না, তবে মন মানিয়ে নিয়েছে যে আখি আর সে আর পিছুটাকে সাড়া দিবে না। খুঁজে নিবে নিজের এক নতুন গন্তব্য। দূরে আমেরিকার বিশাল এক অট্টালিকার আলিশান কক্ষ গেছে এক বারান্দায় প্রাচীরের প্রান্তে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ দেহী এক সুদর্শন পুরুষ। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে, মনে সুখে নাচ করছে যেন তারা। হাতে তার একখানা চিঠি, অপলক তাকিয়ে আছে সেই চিঠিটার পানে। মনের প্রতি প্রান্তে আঘাত করছে চিঠিতে ফুটে ওঠা সেই অপ্রিয় সত্যবাণীগুলো। একদিন তোমার আকাশেও বৃষ্টি নামবে, খুব করে চাইবে তখন পাশে আমায়, দেখে নিও তুমিও কাঁদবে, বিষণ্ণতায় ভুগবে, খুব করে আমাকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু আফসোস প্রকৃতি আপনার বিপক্ষে চলে যাবে, প্রতিকূলতা কাটিয়ে ওঠার সাধ্য থাকবে না আর। আপন মানুষ হারার শোকে পড়বে আপনার উতলা হৃদয়, কিন্তু আফসোস ফিরে পাবে না আর সেই বোকা ফুলকে, অতলেই হারিয়ে যাবে সে। ছোপটককে আজকেও জল পড়া ঘোরালো তার। প্রতিনিয়ত আখির প্রেম দহনে পোড়ার সাজাটা হয়ে গেছে তার কপালের লিখন। আজ নিজেই দোষী নিজের এই অনাকাঙ্ক্ষিত অবস্থার জন্য। দেখতে দেখতে রাত গড়ালো। আখি যাওয়ার পর আদৃশ প্রচণ্ড রাগে তার কক্ষে জিনের ভাঙচুর করেছে, তারপর বাইরে কোথাও চলে গিয়েছিল। কাজের লোক দিয়ে কক্ষ পরিষ্কার করিয়েছে রিদিকা। এবার আদৃশ ঘরে ফিরল। রিদিকা আদৃশের জন্য অপেক্ষা করছিল তার কক্ষেই। আদৃশ আসতে হাসি মুখে তার পাশে গেল এগিয়ে। তুমি এসেছো? কোথায় গিয়েছিলে? সে সকালে বের হয়েছিলে আর এখন আসছো? এত কল দিলাম, একটাও ধরলে না। আমার চিন্তা হয় না বুঝি তোমার জন্য? ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি, খাবে? খাবো না, খিদে নেই, তুমি একটু একা ছেড়ে দাও আমায় প্লিজ। কথাটা বলে আদৃশ হৃদিকাকে পাশ কাটিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল চিত হয়ে। হৃদিকা এবার ওর মাথার পাশে এসে বসলো। আদৃশের মাথায় হাত বুলিয়ে বেশ আদুরে সরে বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে খুব জলদি ঘুম চলে আসবে। প্লিজ তুমি যাও, আমি ঠিক আছি। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তাছাড়া আখি তো চলেই গেছে, এখন তো আর ফিরবে না, তাই এখন এখানে আমি থাকলে তো কোনো সমস্যা নেই। আখি ফিরবে, ওকে ফিরতেই হবে, আর ও আসুক না আসুক ওর অবস্থান ওরই থাকবে আমার জীবনে। ওর জন্য এত ভাবো আর আমার জন্য কোনো ভাবনা নেই তোমার মধ্যে। ওকে তো আমি বা তুমি যেতে বলিনি, ও নিজে থেকেই গেছে। আমি তো বলছি না ওকে ফিরিয়ে এনো না, ওর জায়গাও আমাকে দিতে বলছি না, তবে আমার জায়গা তো আমাকে দেওয়া যায় নাকি? এক রাতে মন ভরে গেল। রিদিকা তোমাকে চলে যেতে বলেছে, চলে যাবে, এত পেঁচাল করছো কেন? রিদিকা বেশ অভিমান নিয়ে ফুপিয়ে কেঁদে কথাগুলো বললে তার কথার প্রতিক্রিয়ায় গর্জে উঠে আদৃশ উক্ত কথা বলে উঠল। রিদিকা আর কিছু না বলে বেশ শব্দ করে কেঁদে ছোট কক্ষ ত্যাগ করল। বেশ বিরক্তিকর একটা অনুভূতি খেলিয়ে গেল মুহূর্তে আদৃশের মনের ভিতর, তবে সেই বিরক্তিটা আসলে নিজের উপর। তার সদ্য বিবাহিত স্ত্রীর মনে সে এভাবে পীড়াদান করতে চায়নি। অল্প সময় কথাটা নিয়ে অনেক গভীর ভাবনায় তলালো সে। অতঃপর উঠে গিয়ে গেল রিদিকার কক্ষের পানে। আখি নিজের গাড়িতে করে নিজের করা বাড়িতে চলে আসলো। আখির স্বপ্নমহল নাম রাখা বাড়িটা আখির নিজের টাকায় গড়া।
স্বামী সন্তান নিয়ে শ্বশুরবাড়ির লোকজন থেকে আলাদা হওয়ার চিন্তা আখির কখনো ছিল না, কিন্তু আখি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের টাকায় একটা বাড়ি করবে। সেই স্বপ্নটা এই তো 1 মাস আগেই পূরণ হলো। আখি ভেবেছিল বাড়িটা করলে কখনো কখনো বেড়াতে আসবে এখানে সবাইকে নিয়ে, কিন্তু এটাই তার স্থায়ী আশ্রয় হবে ভাবনাটা কল্পনাতেও টোকা দেয়নি আখির কবুও। বাড়ির একটা কক্ষ বানিয়েছিল ওরা আর আদৃশের জন্য, সেখানে তাদের সব রকমের ছবি টাঙানো ছিল। তাছাড়া আদৃশের পছন্দ অনুযায়ী বাড়িটা ডেকোরেট করেছিল আখি। ভেবেছিল ভালো একটা ছুটির দিন দেখে আদৃশকে এখানে নিয়ে এসে সারপ্রাইজ দিবে, সাথে সবাইকে নিয়ে এসে হই হুল্লোড় করবে সারাদিন। কিন্তু কই হলো তার আশা পূরণ? সুন্দর স্বপ্নগুলো স্বপ্ন রয়ে যাবে, জানা থাকলে হয়তো তা কখনো ওভাবে সাজাতো না আখি। ভাঙ্গা এই অনুভূতির সাথে মানিয়ে নেওয়া যে কত দুরূহ হচ্ছে তা শুধু আখিই জানে। বাড়িতে এসে কাজে লেগে গেল আখি, মন ভেঙে চূর্ণ বিচূর্ণ। সেগুলো ঠাঁই পেল স্টোর রুমে এক কোণে। বাড়ির গার্ডার কাজের লোক দিয়ে দিনে দিনে সব কিছুর সাজগোজ পাল্টে নিজের পছন্দ অনুযায়ী সাজার সব আসবাবপত্র এই বাড়ির দেখাশোনার জন্য যে কয়েকজন গার্ডার কাজের লোক 2জন আগেই রেখেছিল, সব কিছুই তার কাজে দিল। আজকে নিজে থেকে আখি কাজে যায়নি, নিজের সাথে একান্ত কিছু সময় কাটাতে চাইল আজ সে। হাতে আখি ছবি নিয়ে আজও বসে আছে আদৃত নামক সেই গম্ভীর পুরুষ। সবার কাছে তার গম্ভীর রূপখানা অটল থাকলেও আখির জন্য তার মন সব সময় এক পাগল উতলা প্রেমিক। কখনো তার সেই অকৃত্রিম অসীমে ভালোবাসা উপলব্ধি করানোর ক্ষমতা তার হয়ে ওঠেনি সেই কাঙ্ক্ষিত রমণীকে। আদৃত যে বড্ড দেরি করে ফেলেছিল, আর তার মাসুল প্রতিক্ষণে তাকে দিতে হচ্ছে। বর্তমানে আখির ছবি নিয়ে প্রায় দিনের মতোই গল্পতে মশগুল আদৃত। কি দেখছো এংরিবার্ড? দেখছো আমাকে? ঘৃণা হচ্ছে না আমাকে দেখে? বড্ড হওয়ারই তো কথা। কখনো তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, আর যখন দিতে চাইলাম তখন তুমি অন্য কারো হয়ে গেলে। জীবনের কাঙ্ক্ষিত সুখটা তুমি অন্যতে পেয়ে গেলে, আমাকে নিজের প্রেমে আবদ্ধ করে দূরে চলে গেলে। অনেক অনেক সুখী আছো তাই না? হয়তো বিয়ে করে নিয়েছো, স্বামী সন্তান আছে তোমার, খুশি আছো তুমি আদৃশকে নিয়ে। তবে আমি যে সুখী নেই প্রিয়তমা, তোমার শোকের রোজ পড়ে মরতে হয় এই পাষাণ হৃদয়কে। হৃদিকা নিজের কক্ষের এক কর্ণে এসে দাঁড়িয়ে গেল, অতি আবেগ আর অভিমানে আবৃত হয়ে 2 হাতে মুখ চেপে বেশ শব্দ করে কাঁদতে লাগলো। আদৃশ পিছন এলো তার। নতুন বউকে এভাবে কাঁদতে দেখে বেশ বিচলিত হলো তার মনখানা। বুকের ভিতর আফসোসের এক সুর জাগ্রত হলো। তাই এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল হৃদিকাকে। তার কানের কাছে মুখ নিয়ে আলতো করে বলল, ক্ষমা করা যায় না আমায়? ভালোবাসি বলেই তো ধমক দিলাম, আমার কি একটু রাগারও অধিকার নেই? হৃদিকা এবার মুখ থেকে হাত সরালো, পিছন ফিরে জড়িয়ে ধরল আদৃশকে। তার বুকে মাথা রেখে আহ্লাদি কণ্ঠে বলল, সত্যিই ভালোবাসো? ভালোবাসি। তাহলে দূরে ঠেলে কেন দাও? উত্তরে আদৃশ কিছু বলল না। হৃদিকা আবার বলল, এর মানে আমাকে পাশে রাখতে চাও না? ঠিক আছে, কালকেই আমি আমার মা বাবার কাছে চলে যাব। একদম বাজে বকবে না, তুমি কোথাও যাচ্ছ না। এভাবে দূরত্ব আমি সহ্য করতে পারছি না আদৃশ। হয়তো নিজের কাছে রাখো, নয়তো দূরে পাঠিয়ে দাও। আমি তোমাকে কোথাও দূরে পাঠাচ্ছি না। তাহলে আপন করে নাও, ভালোবাসো আমায়, যাতে আমি চাইলেও দূরে যেতে না পারি তোমার থেকে। হৃদিকার আদৃশের বুক থেকে মুখ তুলে আহ্লাদি স্বরের উক্ত আবদার যেন ভুলিয়ে দিল আদৃশের সকল দুশ্চিন্তা। মাথায় ছড়ল এক অদ্ভুত মোহের খেলা। হৃদিকার নেশাক্ত ডাকে সাড়া না দিয়ে পারল না আদৃশ। মুছে দিল হাত তুলে হৃদিকার চোখের জল। 2 হাতের মধ্যেখানে হৃদিকার মুখখানা আগলে নিয়ে এগিয়ে গেল তার অদরের ছোঁয়া পেতে। একদিকে আদৃশ সুখের রাত্রি যাপন করছে, অপরদিকে আখি যাপন করছে বিনিদ্র রজনী। একা এই জীবনে আজ যে কাঁদতেও নেই কোনো কারণ। এটা একা দুর্বল পড়ারও কোনো ভয় নেই। কেউ অবলা বলে তো তাচ্ছিল্য করার থাকবে না। তাকে এই ঘরে আজ বেশ শব্দ করে কাঁদতে মগ্ন হলো আখি।
মা বাবার আদরের মেয়ে, যার কান্নার সাথে কোনো সম্পর্ক ছিল না কখনো, দূর দূর অবধি দুঃখ যাকে কখনো ছুঁতে পারেনি, তার ভাবা যে ডাল ছিল তার নামে বাবার ছিল পৃথিবীর সকল সুখ। আর সেই বাবার মেয়ে চিৎকার করে হেঁচকি টেনে কাঁদছে আর বলছে, মা বাবা দেখো না, আজ তোমাদের এই পাগল মেয়েটা চিৎকার করে কাঁদছে। আজ নেই কেউ তার চোখের পানি মুছে দেওয়ার মতো, যার মধ্যে সকল সুখের আশ রেখেছিলাম, যার জন্য তোমাদের ছাড়তে পিছপা হয়নি, সে আজ আমায় কাঙ্গাল করে ছেড়ে দিল। আজ তোমাদের কথা বড্ড মনে পড়ছে মা বাবা। তোমাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ারও কোনো সামর্থ্য নেই আমার। কোন মুখে যাব তোমাদের কাছে? আমি যে তোমার বাঘের সাজাটা আজ পেয়ে গেছি বাবা। দেখো, তুমি মা হলে হয়তো আজ আমায় এই হাল হতো না, কখনোই এটা ভেঙে পড়তাম না আমি। আগলে নিতে তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। এই অভাগীকে আর অভিশাপ দিও না তোমরা, সে যে আর সইতে পারবে না। ফোনের রিংটোনে বেশ বিরক্ত হলো আদৃত। আখির ছবি থেকে চোখ হটিয়ে ফোনের স্ক্রিনের দিকে স্টের করলো। মা লেখাটা দেখে চোখে ভেসে আসায় বিরক্তি দূর হলো মুহূর্তে। ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আর বাবা? আমি আর তোর বাবা দুজনেই ভালো আছি। বলছিলাম কি, ইশিকার তো একটা মেয়ে হয়েছে, তুই তো ছবিতে দেখেছিস ওকে, সামনাসামনি দেখতে বুঝি মন চায় না ওকে তোর? তুই আবারও মামা হয়েছিস, এবার তো চলে আয় দেশে, আর কতদিন পরিবার থেকে দূরে থাকবি? ইশিকা বড্ড করে চাইছে তোকে দেখতে। আসলে মা, এখানে কাজের অনেক চাপ, চাইলেও আসতে পারি না। তা এখন রাখি, একটা সার্জারি আছে, ফ্রি হয়ে কল করব তোমায়। কথাটা বলে ফোন কেটে দেয় আদৃত। মায়ের সাথে জোর দিয়ে কখনো মিথ্যে বলার ক্ষমতা বা অভ্যেস কিছুই তার নেই। সর্বদা সত্য বলা আদৃত আজ দেশে ফেরার নামে নিজের জননীর সাথে মিথ্যে বলে কী বা করার আছে? এই কঠিন পুরুষের দেশে ফেরার নামে যে তার বুকের ভিতরের মোচড়ের পরিমাণটা হাজার গুণ বেড়ে যায়। সুখের অনেকক্ষণ কাটানোর পর শান্তির এক নিদ্রা যাপন করছে হৃদিকা। তবে পাশে শুয়ে থাকা শ্যামবর্ণের সেই মায়াবী চেহারার অধিকারী পুরুষের ঘুম নেই। হাতে নিয়েছে ফোন। সুখের ক্ষণ পেরিয়ে গেলে মাথায় আবারও ভর করলো আখির দুশ্চিন্তা। তাই তাকে হুটহাট কিছু মেসেজ করবে ভাবল। তবে এ কি, কোনোভাবে আখির সাথে যোগাযোগ করতে সক্ষম হলো না। আদ্রি সব কিছুতেই আখি ব্লক করেছে তাকে, বন্ধ করেছে তার আখির খোঁজ নেওয়ার সকল রাস্তা, যা ক্ষণিকে মনে অস্থিরতার যোগান দিল আদৃশ্যে। সাত সকালে আরিয়ান মির্জা সাহেবের কপালে চিন্তার বেশ কটা বাজ পড়ল। উক্ত অবস্থা তার প্রিয়তমা স্ত্রীকে সাত সকালে ফুপিয়ে কাঁদতে দেখে মনে হলো উনি জানেন তার স্ত্রীর কান্নার কারণ। এটা যে এখন প্রায় দিনেরই কাণ্ড। মিসেস শায়লা মির্জার বেশ নিরাশা নিয়ে উনি শায়লা মির্জার কাছে এসে বসে তার চোখের পানি মুছে দিয়ে বললেন, কেন কাঁদো শায়লা? ছেলে আজ করে ওর ওখানে কাজ করতে পছন্দ, তাই করতে দাও না তাকে তার কাজ। এমনিতেও সারাদিন কথা বলো, কখনো কখনো মধ্যরাতে উঠে কল দাও। কাল রাতে যেমনটা দিলে, এভাবে ওর সাথে কথা বলো প্রায় সারাদিনে। আর কি চাই তোমার? আমার আর কিছু চাই না, আমার শুধু আমার ছেলেকে চাই। সেই 6 বছর আগে হঠাৎ করে কেন চলে গেল, আর কেন আসে না ফিরে বাড়িতে? বাবা হয়ে কি কখনো জানার চেষ্টা করেছো? আমি কিছুই জানি না। তুমি যে করে পারো আমার ছেলেকে এনে দাও, নইলে আমি কি করব আমি নিজেও জানি না। কথাটা বলে শায়লা মির্জা বেশ রাগ দেখিয়ে স্থান ত্যাগ করলেন। আরিয়ান মির্জা ব্যর্থতায় ভরা এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। চারিপাশে গাছগাছালি, পাখির কিচিরমিচির ধ্বনি যেন আখির সব ক্ষতকে অল্পের জন্য ওষুধের কাজ করল। বাড়ি থেকে অল্প দূরে একটা সুন্দর জায়গা, বেশ একটা বন্য পরিবেশ, কিন্তু অত গভীর না। আশেপাশ জনশূন্য, কোলাহল মুক্ত পরিবেশ। সকালে স্নিগ্ধ বায়ু তার সাথে করে যেন নিয়ে যাচ্ছে আখির মনের সব তিক্ত গ্লানি। বেশ ভালোই লাগছে আখির পড়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে। আখির কদমে সেগুলোর ম্যাচ ম্যাচ করে ওঠা শব্দ আখির মনে বেশ আনন্দ খেলা মাতিয়ে তুলেছে। তাই আপন মনে
হাঁটছে সেগুলোর উপর দিয়ে। সাত সকালে এমন পরিবেশে হাঁটা যে আখির নিত্যদিনেরই পছন্দ। হঠাৎ আখি আশেপাশে কারো উপস্থিতি আন্দাজ করলো, কারণ সে হঠাৎ দাঁড়িয়ে যাওয়ার পরও অন্য স্থান থেকে শুকনো পাতা ম্যাচম্যাচ শব্দ তার কানে এলো। চারপাশে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে দেখল আখি, না কাউকে পেল না। হয়তো কোনো ব্যাঙ বা ছোট কোনো প্রজাতির পশু হবে যা পাতার উপর দিয়ে হেঁটে গেছে। ছোটবেলা থেকে আখি ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা প্রচুর। সব কিছুতে সহজে অভিজ্ঞতা অর্জন করে নেওয়ার আলাদা প্রতিভা সম্পন্ন সে। তাই নির্দ্বিধায় বলতে সক্ষম হচ্ছে কেউ ওর পিছু করেছে। এবার বেশ জোর গলায় চারপাশ কাঁপিয়ে বলল আখি, কে কে আমার পিছু নিচ্ছে? সাহস থাকলে সামনে আয়। আখি নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। দুশ্চিন্তাগ্রস্ত হলো বড্ড। কে ওর পিছু করছে এটা নিশ্চিত আখি, তবে কে সে? আখি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 8টা বেজে গেছে। বাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে সে। এবার তাকে বাড়ি যেতে হবে, তাছাড়া আজ হাসপাতালেও যেতে হবে। তাই বাড়ির দিকে হাঁটা ধরল। বড় একটা গাছের পিছন থেকে আখির যাওয়ার দিকে তাকিয়ে রইল কালো হুডি পরিহিত কেউ একজন। মুখে কালো মাস্ক, সাথে হাতে কালো রঙের হাত মোজা, পায়েও কালো শু। হোয়াটসঅ্যাপে আজকেও আখির নাম্বার চেক করছে আদৃত। একদিন এই নাম্বার থেকেই যে সব থেকে বেশি নোটিফিকেশন আসতো। ডাক্তার সাহেব কেমন আছেন? মিস করছেন আমায়? জানি তো করছেন, হিটলার আখিকে বলা এত সহজ নয়। ডাক্তার সাহেব, আমি আপনার বাড়ির বাইরের রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, আপনি নিচে আসেন, নইলে আমাকে উপরে এসে আঙ্কেল আন্টিকে ঘুম থেকে উঠাতে হবে। এই ডাক্তার সাহেব কোথায় আপনি? রিপ্লাই কেন করেন না? আপনার কোনো পাকা দানে মই দিলাম আমি? জানেন তো পাকা দান কখনো স্বচোখে দেখিও নি, মই কি করে দিব? কথাগুলো ভেবে প্রায়শই দীর্ঘশ্বাস ছাড়ে আদৃত। না, আখি তাকে ব্লক করলো না তো, তবে হুট করে যে 6 বছর আগে মেসেজ দেওয়া বন্ধ করলো আজও দেয় না। তবে আখির হয়তো তাকে মনেই নেই যে মেসেজ করবে। কথাটা মেনে নেওয়া কতটা কষ্টসাধ্য তা শুধু আদৃত জানে। কেন চলে গেলে আখি? আজ তোমার সুখের জন্য তোমাকে ছেড়ে চলে আসলাম, তবে আমি যে ভালো থাকতে পারছি না আখি। আমার জীবনের প্রথম ভালোবাসা, সেই প্রথম নারী তুমি, আর তোমাতেই যে এই মনের সমাপ্তি আখি, তুমি কি তা আদৌ জানো? শত চেষ্টার পরেও রাতভর চোখে নিদ্রা জোগাতে ব্যর্থ হলো আদৃশ। শরীরকে তো সুখের বেলায় বাসিয়ে দিয়েছিল সে, তবে মনের প্রশান্তি আনতে অক্ষম হলো। দেয়ালে টাঙ্গানো আখির ছবি দেখে গিয়েছিল রাতভর। আখি সত্যিই ওকে ছেড়ে চলে গেছে, ভাবতেও বুক কেঁপে উঠছে তার বারবার। না, আখি তাকে কখনো ছেড়ে যাবে না। আখি নামক রমণী যে তার প্রেমে বড্ড উন্মাদ, যে এক আদৃশের জন্য সকল কিছু ত্যাগ দিল, সে আদৃশকে ছেড়ে যাবে? ভাব দুরূহ। আখি তো আদৃশকে চোখে হারাতো। অল্পক্ষণের দূরত্ব তার মনে বড্ড অভিমানের যোগান দিত। মনে পড়ল আদৃশের এমনই একদিনের ঘটনা। সেদিন আদৃশ কাজ থেকে তাড়াতাড়ি আসবে বলেও জরুরি কাজে পড়ে গিয়ে বাড়ি ফিরল দেরিতে। এদিকে তার অপেক্ষায় আখি অভিমানে ভরপুর হয়ে বসে রইল নিজের কক্ষে। আদৃশ বাড়ি ফিরে বুঝতে পারল তার ভালোবাসার কাঙ্গাল, তার প্রেমে প্রমত্ত অঙ্গনার তার অপেক্ষার বেশ অভিমান জমেছে। তাই জড়িয়ে ধরল, কানের তলিতে চুমু দিয়ে বলল, সরি সুইট হার্ট, আর কখনো দেরি হবে না। আমি কারো সুইট হার্ট না, ছাড়ো আমায়। কাজে ছিলে কাজে যাও, আমার কাছে আসলে কেন? আমি তো পাগল, সব কাজকর্ম ফেলে এসে তোমার জন্য অপেক্ষা করি। বললাম তো সরি, আর কখনো হবে না এমন। শেষবারের মতো ক্ষমা প্রার্থী, তোমার প্রেমে এই ব্যাকুল হৃদয়। আখি অতি অভিমানে কিছুই বলছে না। কথা বলবে না আমার সাথে? না। সত্যিই বলবে না? না। শিওর তুমি? শিওর। ঠিক আছে, চলে যাচ্ছি। যতক্ষণ না ফেরার কথা বলবে ততক্ষণ আর ফিরব না। অতঃপর আদৃশ চলে গেল তার এক বন্ধুর বাসায়। সে জানতো তার আখি তার উপর পাহাড় সমান অভিমান করে থাকলেও
তার দূরত্ব সইবে না। আর আখির সাথে এমন মজা করা যে তার প্রায় দিনেরই প্রিয়, তাই সেদিন লুকিয়ে গিয়েছিল। আধ ঘন্টার মধ্যে আখি ফোন দেওয়া শুরু হলো আদ্রিসকে। আদ্রিস মজা করে ওর ফোন ধরছিল না, যার ফলস্বরূপ আখির মনের অস্থিরতার প্রবল বেগে কান্নায় পরিণত হয়েছিল। ভয়েস মেসেজ করে কেঁদে কেঁদে বলেছিল আদ্রিস ফিরে আসতে। তার কান্নার ধ্বনি উতলা করেছিল আদ্রিসের মন তখন, তাই ছুটে এসেছিল সেদিন তার হৃদয়হরণীর কাছে। আখি জাপটে ধরেছিল তাকে, কাছে পেয়ে বুকে লেপ্টে কান্না মিশ্রিত আদুরি স্বরে বলেছিল, কোথায় চলে গেছিলে? আর কখনো এভাবে গেলে কি করব জানি না। আরে তুমিই তো বললে কথা বলবে না, আর তুমি কথা না বললে আমি কি করে থাকি বলো? তাই বলে দূরে চলে যাবে? খবরদার, আজ যদি এমন করেছ তো রাগ হোক বা অভিমান, আমরা একে অপরের সাথে থেকে মানিয়ে নেব, কিন্তু কখনো দূরে যাব না, কখনোই যাব না। লাভ ইউ ফুলপুরি, লাভ ইউ মোর আমার উকিল সাহেব। মেনে নিতে পারছে না আদ্রিস, সাক্ষী তো কখনো ওকে ছাড়া থাকতে পারে না। তবে আজ কেমনে চলে গেল, কেমনে থাকতে পারছে ওকে ছাড়া? ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল আদ্রিস। হঠাৎ বাহির থেকে দ্রুত পাশে হৃদিকাকে ঘরে প্রবেশ করতে দেখলো। সোজা প্রশ্ন করলো তাকে, হৃদিকা কোথায় গিয়েছিলে এত সকাল সকাল? ঘরে ঢুকার ক্ষণে আদ্রিসকে প্রথম খেয়াল করেনি হৃদিকা। আদ্রিসের হঠাৎ প্রশ্নে বেশ হকচকিয়ে উঠল। কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে জবাব দিল, ওই তো একটু হাঁটতে মন চাইছিল সকালবেলা, তাই হাঁটতে বেরিয়েছিলাম। তুমি কখন উঠলে? টেবিলে বসো, আমি নাস্তা দিই। আদ্রিস আর অত না ভেবে নাস্তার টেবিলে একটা চেয়ারে বসে পড়ল। এক দৃষ্টিতে নাস্তার টেবিলের দিকে তাকিয়েছিল, মনে চলছিল আখির স্মৃতি। হঠাৎ কেউ সামনে এনে একটা পায়েসের বাটি রাখলো। পায়েস দেখে ঠোঁটে এক ঝলক হাসি টেনে আখি নামটা বলে উঠল। আশায় নয়ন ভরে হুটহাট চোখ তুলে তাকালে সামনে দাঁড়ানো উক্ত ব্যক্তি। চোখে হাসি মলিন হলো তার মনটা যে সুন্দর সকালবেলা আখির দর্শন করতে চাইছিল খুব করে। এক পলকের জন্য মনে হয়েছিল তার আখি ফিরে এসেছে। হৃদিকে এবার হাসি মুখে বলল, পায়েস বানিয়েছি, খেয়ে নাও। খাবো না, কাজ আছে। আর না বসে টেবিল থেকে উঠে বাহিরের দিকে প্রস্থান করল আদ্রিস। হৃদিকা স্বাভাবিক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকালেও বাম হাতে পায়েসের বাটি গায়ে শক্ত করে ধরে রাখলো, যেন হাতের জোরে বাটিটা এখনই ভেঙে দিবে। নিজের জন্য নতুন জিনিসপত্র কালকেই কিনে নিয়ে এসেছিল আখি, একটাও শাড়ি কিনেনি। আদ্রিস ওকে শাড়িতে দেখতে বেশি পছন্দ করত। নিজের কখনো মন না থাকলেও আদ্রিসের জন্যই রোজ শাড়ি পরার অভ্যেস গড়েছিল আখি। এখন সেই অভ্যেসটাও ছেড়ে দেওয়ার দিন চলে এসেছে। আজ আর কাঁদেনি আখি। 2 দিনে চোখের তলার কালি পড়েছে, মুখটা কেমন শুকিয়ে গেছে, ফর্সা মুখে প্যাকাশে ভাবটা কেমন জানি বেমানান লাগছে। তবে কেন তাকে বেমানান লাগবে? আদ্রিস যখন নতুন বউকে নিয়ে খুশি থাকতে পারে, তবে আখি কেন একাকিত্ব পারবে না? আবারও সিঙ্গেল জীবনে মজা নেওয়ার সুযোগ এসেছে, এটা কি কম পাওনা? হাজারো দুঃখের মধ্যে একটা খুশি থাকার কারণ খুঁজে সত্যিই ভালো থাকা যায়, তবে মন্দ কিসে? কথাটা ভেবে মুখে একটা প্রশান্তির হাসি ফোটালো। জিন্সের সাথে লং টপস পরে নিল, চোখে কাজল টানলো, চুলগুলো ছেড়ে দিল, কানে হালকা দুটো দুল পড়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে পাতলা এক আবরণ তৈরি করেছে। অবশেষে অ্যাপ্রনটা গায়ে দিল অনেকদিন পর। শ্বাসটা অনেকাংশে তার শৈল মনের প্যাকাশে ভাবটা যে ডেকে দিয়েছে। খুশি মনে ব্যাগটা হাতে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো আখি। হঠাৎ আরিয়ান মির্জা আদ্রিতকে কল দিয়ে বসলেন। আদ্রিত ফোন উঠলো, আসসালামু আলাইকুম বাবা, কি করছো? আদ্রিত, তোর মা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, আমি বুঝে উঠতে পারছি না কি করব। আমরা ওকে হাসপাতাল নিয়ে এসেছি, ও বারবার তোকে দেখতে চাইছে, প্লিজ বাবা তুই চলে আয় এবার। কি? মা এখন কেমন আছেন? ডাক্তার এখনো কিছু জানাননি? তুমি চিন্তা করো না বাবা, আমি এখন আসছি আর্জেন্ট ফ্লাইটে। তুই জলদি আয় বাবা, রাখছি। ফোনটা কেটে দিয়ে বেশ গুমড়ো মুখ করে আরিয়ান মির্জা স্ত্রী শায়লা মির্জার দিকে তাকিয়ে বললেন, এত বড় মিথ্যা না বলালে হতো না?
তোমার মিথ্যে যদি আমার ছেলে আমার বুকে ফিরাতে সক্ষম হয়, তবে এমন মিথ্যে আমি তোমায় রোজ বলাবো। কথাটা বলে ফিক করে হেসে দিলেন শায়লা মির্জা। আরিয়ান মির্জারও স্ত্রীর এমন কথায় মুচকি হাসলেন। হাই ডাক্তার আখি, কেমন আছো তাহলে? রিপোর্টার কলির হঠাৎ আগমনে বেশ বিরক্ত হলো আখি। মেয়েটি যে বড্ড গায়ে পড়া, আদৃশের জন্য অনেক পাগলামি করত, যদিও আদৃশ তাকে কোনো পাত্তা দেয়নি কখনো তেমন। আদৃশের পিছন পড়া নিয়ে একদিন তাকে বেশ কথা শোনায় আখি। তারপর থেকে তাকে তাদের আশপাশে তেমন আর দেখা যায়নি। এতদিন পর সোজা আখির কেবিনে অবধি চলে আসছে, নিশ্চয়ই কোনো মতলবে। ভালোই জানে আখি, তাই সোজা সাপটা বলল, ভালো আছি। তাই এখানে হঠাৎ? না, তাজা একটা খবর শুনলাম, তাই ভাবলাম একটু খোঁজ নেই। কত তারিফ শুনেছি তোমার ওই মুখে, তোমার আদৃশের ভালোবাসার উপর কি বিশ্বাস তোমার, তাকে নিয়ে কত গর্ব। তবে তার নতুন বিয়ের বিষয়টা কেমন জানি হজম করতে পারছিলাম না। তাই আশা বুঝতেই তো পারছো, তা কতটা অপমাননীয় না সইলাম আমি। ভাবছি এবার ফিরিয়ে দিই, কি বলো? দেখো কলি, সেদিন আমাদের অ্যানিভার্সারি পার্টিতে তুমি ড্রিঙ্কস করে অশ্লীলতা করতে চাইছিলে আদৃশের সাথে, তাই না চাইতেও তোমার সাথে আমায় বাজে ব্যবহার করতে হয়েছে সেদিন। সেটাকে এভাবে মাথায় নিয়ে ঘুরলে তো হবে না। পান্দে পরে এখন ভেড়াল হয়ে গেলে, হাহা। ছাড়বো না আখি তোমায়, এটাই জানাতে এসেছিলাম। পারলে আটকিও আমায়। চলি কেমন? আখির সামনে চেয়ারে বসে এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে গেল কলি আখিকে। আখি বেশ চিন্তিত হলো। কলি নামক বেহায়া মেয়েকে সে ভালো করে চিনে, একে আটকানো যাবে না। তবে আদৃশের সাথে বিচ্ছেদের বিষয়টা আখি চায় না মিডিয়াতে যাক, এতে যে ওর নামটা বেশ খারাপ হয়ে পড়তে পারে। কি করবে এবার ভেবে চলল আখি। হাসপাতালে প্রবেশ করছে অপরূপ এক রমণী। নাম তার রিঙ্কি। জন্ম বাংলাদেশ হলেও আমেরিকাতেই বড় হওয়া তার। মা বাবা বাঙালি, তাই ভাষাটা বেশ জানে। নিজেও পেশাগত একজন ডাক্তার। বাংলা ভাষা জানলেও স্বভাব, আচরণ, রুচি কোনো দিক থেকে তার মধ্যে বাঙালি নারীত্বের কোনো ছোঁয়া নেই। নাইটি পরে হেলে দুলে হাসপাতালে প্রবেশ করছে। রিঙ্কি বলতেই ছেলেদের বুকের কম্পন ও হাসপাতালে আসা মানে রুগী থেকে ডাক্তার অবধি ওকে উল্টে পড়ে দেখা। নাইটিতে ওকে যে এক আলাদা আকর্ষণীয় লাগছে। লোল দৃষ্টিতে তার সবাই গিলে খাচ্ছে তাকে। হাজারজন তার প্রেমে মশগুল থাকলেও তার মনে একজনই ধরেছে, আদৃত নামক সুদর্শন পুরুষকে, যে তার চাই। আদৃত চলে যাবে খবরটা কানে যেতেই ঘুম থেকে উঠে সোজা এখানেই চলে আসলো। আদৃত হাসপাতালে এসেছে সবাইকে নিজের যাওয়ার কথাটা জানিয়ে দিতে। আদৃত নিজের কেবিন থেকে বেরোবে, ঠিক তখনই রিঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে। তার আগে আদৃত পিছু হটে যায়। রিঙ্কি নিরাশ হয়ে জায়গায় স্থির হয়। আদৃত বেশ দৃঢ়ভাবে বলে, রিঙ্কি, তোমাকে না বলেছি আমার টাচিং পছন্দ না। সরি, আসলে খেয়াল থাকে না। তুমি চলে যাবে শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আর বেশি কিছু না হলেও হাকটা তো করতেই পারো। I am not interested in these things. In you this very way. By the way, দেশে যাচ্ছি, পারলে তাড়াতাড়ি ফিরবো। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে এলো আদৃত। আদৃতের প্রতি ঘায়েল দৃষ্টি তাক করে মুচকি হাসল রিঙ্কি। নিজেকে বিলুপ কাজে ব্যস্ত রেখেছে আখি। আদৃশের খেয়াল যাতে দূর দূর অবধি তাকে না ছুঁতে পারে। কিছু ইম্পর্ট্যান্ট ফাইল কেবিনের কাবার্ডে রাখতে গিয়ে হঠাৎ কিছু কাগজের নিচ থেকে বেরিয়ে এলো একটা ডায়েরি। ডায়েরিটা আখির চিরপরিচিত। নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত যে সেখানে সে নিজের হাতে ফুটিয়ে তুলেছিল। বড় করে এটার উপর লিখেছিল ডাক্তার আদৃত। এখনও সেটাতে তার নাম লেখা তাকে নিয়ে চলমান এক সময়কার আখির অকৃত্রিম ও অসীম অনুভূতি। এই ডায়েরিটা কিনতে গিয়ে যে আদৃতের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আখি তখন কিশোরী, সবে মাত্র 18-তে পা রেখেছিল। ডায়েরি লেখার খুব শখ ছিল তার। সেদিন একটা দোকানে গিয়ে ডায়েরি কিনবে বলে একটা ডায়েরি বেশ করে তার নয়ন কাড়ল। তবে ডায়েরিটাতে হাত দিতে ওপর পাশ থেকে ডায়েরির ওপর আরেকটা হাতের টান পড়ল। তাকিয়ে দেখলো আখি বেশ লম্বা চড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন যুবক। আখি কপালে কুঁচকে বলল তাকে, এটা আমি পছন্দ করেছি। এটার পেমেন্ট আমি করে দিয়েছি। এটা আগে আমি ধরেছি। এটার মালিক আমি।
নাম লেখা আছে গায়ে, লিখে নিব। সাহস থাকলে লিখে দেখুন আমি মেয়েদের সাথে তাদের যথেষ্ট সম্মান করি। আমি ছেলেদের সাথে তর্কে জড়াই, আর তাদের একদম সম্মান করি না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন, আর আপনি সীমার ভিতরে থেকেও বাহিরের কাজ করছেন। উফ, অসহ্য। মোটেও সহ্য করে না। দোকানদার দুজনের দিকে ব্যাপাসেকা খেয়ে তাকিয়ে রইল বেশ সময়। অতঃপর হুবহু একই ধরনের একটা ডায়েরি ওদের সামনে রেখে বলল, ভাইয়া আপু, আপনারা ঝগড়া না করে একটু কম্প্রোমাইজ করুন। একজন এই ডায়েরিটা অন্যজনকে দিয়ে এটা নিয়ে নিন, একই তো। কম্প্রোমাইজ ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। একসাথে দুজনে কথাটা বলে একে অপরের দিকে তাকালো। অতঃপর আদ্রিতের দিকে কপালে বাজ ফেলে তাকালো অবস্থানেই বলল আখি, আরশিয়া আঞ্জুম আখি কখনো কম্প্রোমাইজ করবে না। নেন আপনার টাকা। দোকানদারকে এক হাতে টাকা দিয়ে আদ্রিত কিছু বুঝে ওঠার আগেই অন্য হাতে ডায়েরিটা টান দিয়ে ছুটে ফেলালো আখি। অতীতের কথাগুলো ভেবে মনের অজান্তে হাসি ফুটল আখির ঠোঁটে। তবে সত্যতা মস্তিষ্কে নাড়া দিয়ে উঠতে হাসি বিলীন হলো তার। আদ্রিত আখির প্রথম ভালোবাসা, যাকে চাইলেও কখনো বলা যায় না। মনের এক কোণের কোথাও রয়ে যায় লুকিয়ে। আদ্রির জীবনে আসার পর আর কখনো আদ্রিতের কথা ভাবতে চায়নি আখি আদ্রিসকে ধোকা দেয়া হবে বলে। আদ্রিস যদি কখনো জানে আখি আদ্রিতের কথা মনে করে, তবে সে কষ্ট পাবে, এই ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিল আখি। তবে আদ্রিতের সকল স্মৃতি থেকে দূরে যেতে পারেনি সে। তাই আদ্রিতের স্মৃতি মনে করিয়ে দেয় এমন কিছু নষ্ট করে দিল তার জন্য লেখা ডায়েরি। আর তার একখানা ছবি এখনো আখির কাছে রয়ে গেছে। সবার চোখে আড়াল করে সেই স্মৃতিকে আখি এখানে এনে লুকিয়েছে। এবার ছবিটা বের করলো আখি ডায়েরির ভিতর থেকে, হাত বুলালো সেই ছবির উপর, ধিমি স্বরে বলল, ভালো আছেন না ডাক্তার? সানিয়াকে নিয়ে সুখে হয়তো সংসার করছেন। কপাল তো আমারই খারাপ ছিল। যাই হোক, আপনি খুশি থাকুন। সবসময় চেয়ে এসেছি আর আগামীতেও চাইব। হঠাৎ ফোনের রিংটং বেজে উঠলে আখি ডায়েরিটা হাতে নিয়ে ফোন রিসিভ করলো অচেনা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসায় আখি আবারও বেশ বিরক্ত নিয়ে বলল, কে বলছেন? ফোন করে কথা বলছেন না কেন? কথা বলা কি জরুরি অনুভব করে নিতে পারো না আমায়? ছেড়ে তো চলে গেলে, একবারও কি মনে পড়ে না আমার কথা? লম্পটদের কথা মনে করার টাইম আখির নেই। ফোন কেটে দিল আখি, সাথে সাথে ব্লক করলো আদ্রিসকে। পরের বার ফোন দিয়ে আর ফেলো না আখিকে আদ্রিস। মনের অস্থিরতা আরও বেড়ে গেল। নতুন সিম কিনেছিল আখির সাথে যোগাযোগ করবে বলে, কিন্তু আখি সে রাস্তাও বন্ধ করে দিল। এতটা পর কিভাবে করতে পারলো আখি তাকে? সারাদিন বারবার ফোন করা আখি, বাহিরে কোথাও আসলে বারবার মেসেজ করা আখি আজ তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। এদিকে আখির সাথে কথা না বলে, তাকে না দেখে সব কিছুই অনর্থক লাগছে আদ্রিসের কাছে। কি করে পারছে আখি থাকতে তাকে ছাড়া? সে তো কোনো কাজে মন বসাতেই পারছে না। তখনই এরিদিকার কল এলো আদ্রিসের নাম্বারে। কেন যেন কলটা ওঠানোর মন চাইল না, তাই ওঠালোই না, বরং ভাবতে থাকলো আখিকে কেমনে পিরানো যায়। আখি নিয়ে এলো নিজের সে ডায়েরিটা নিজের সাথে করে। আদ্রিত কখনো তাকে ধোকা দেয়নি, যথেষ্ট মর্যাদা দিয়েছিল আখিকে। চাইলে সে আখির মন নিয়ে খেলা করতে পারত, নোংরা করতে পারত আখির ভালোবাসা। কিন্তু আদ্রিত যে এরকম, সেরকম ব্যক্তিই নয়। হ্যাঁ, আখি আর কখনো আদ্রিতের জীবনে ফিরে যেতে চায় না, আর না তো আদ্রিসের জীবনে ফিরবে। এমনকি সে জীবনে আর কোনো পুরুষই চায় না একা জীবনটা কাটাবে নিজের মতো করে। কোনো অনাথকে দত্তক নিয়ে তাকে নিজের নাম দেবে ভেবে নিয়েছে। তবে আদ্রিতকে নিয়ে তার মনে জমে থাকা সম্মান কখনো কম হবে না। তাই তার এই শেষ স্মৃতি আখি তার নিজ থেকে দূরে করে রাখবে না। তাই নিজের কক্ষের কাবার্ডে এনে রেখে দিল সযতনে।
দিন শেষে বাড়ি ফিরল আদ্রিস। বাড়িতে প্রবেশ করতেই যেন মন চাইল না। ঘরে প্রবেশ করতেই মনে হলো পুরো বাড়িটা কেমন খা খা করছে। আখি ব্যতীত বাড়িটা যেন চিনি ছাড়া ছা। আখির হই হুল্লোড়ে হাসি তামাশায় যে বাড়িটা ভরে থাকতো সবসময়, কাজ থেকে ফেরার পর বাড়িতে প্রবেশ করতে দেখতে পেল আখির হাসি মাখা মুখখানা, যা প্রশান্তি দিত আদ্রিসের মনে। আজকে হৃদিকার চেহারা দেখে সে প্রশান্তিটা আসলো না তার। তবে কেন? সে তো হৃদিকাকেও ভালোবাসে। তবে সে প্রশান্তি কেন পেল না? আদ্রিসের ভাবনায় ছেদ করে ফেলে হৃদিকা বলল, আদ্রিস, ফ্রেশ হয়ে নাও, খেতে দেই। না ময়না পাখি, খাবো না, খেয়ে এসেছি, তুমি গিয়ে বরং শুয়ে পড়ো। কথাটা বলে হৃদিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তার কক্ষে চলে গেল আদ্রিস। হৃদিকা সেভাবে তাকিয়ে রইল আদ্রিসের দিকে, আর মনে মনে কি যেন ভাবতে থাকলো। পরদিন সকালে, কি হলো গো? এত সময়ে তো আমার ছেলে এসে পড়ার কথা। আরে শায়লা, উত্তেজিত হইও না তো, বলেছে তো দেশে এসে গেছে, ট্রাফিকে আটকা পড়েছে। ইস, কবে যে আমার ছেলেটা আসবে। আজ জ্যাম লেগেছে বড্ড। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটাতে আদ্রিত নামক এক অস্থির হৃদয়ের পুরুষ বসে আছে, যে তার অসুস্থ মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল। অপরটাতে এক রমণী, নাম তার আখি। সে তার দায়িত্ব পালনে যাওয়ার জন্য পহর গুনছে। দুজনেই অপেক্ষায় মশগুল। তবে এরা জানে না, চোখ হটিয়ে যদি একবার পাশের গাড়িটার দিকে দৃষ্টি দেয়, তবে তাদের 6 বছরের অপেক্ষারই অবসান ঘটতে পারে। গাড়িতে বসে ফোন ঘাঁটছে আখি। তবে গাড়িতে বসে বেশ বিরক্ত হচ্ছে আদ্রিত। ট্রাফিক ছাড়ার নাম নেই। এদিকে নিজের মনকে সান্ত্বনা প্রদানেও ব্যর্থ হচ্ছে সে। মায়ের এমন অবস্থা সম্পর্কে জেনে মা পাগল ছেলে কেমনে বা ভালো থাকবে। বিরক্তিতে আশপাশ করছে আদ্রিত। হঠাৎ আদ্রিতের চোখ আটকা পড়ল পাশের গাড়ির উপর। প্রবল হাওয়া বইছে, তখন বৃষ্টি নামবে হয়তো, তাই তার আগমন বার্তা দিয়ে যাচ্ছে। সুন্দরী এক রমণী চুল হাওয়াতে দুলছে, অনেকটা একপাশ হয়ে এক হাতে মোবাইল টিপছে, অপর হাতে চুলগুলো সামলাতে ব্যস্ত সে রমণী। চেহারার উপর থেকে চুল সরাতেই পারছে না, এমন হাল। আদ্রিতের আখি যুগল স্থির হয়ে গেল সেই রমণীর উপর। বুকটা দুকদুক করতে শুরু হলো তার। কেমন জানি চেনা জানা এক অনুভূতি তার শরীরে দোল খাইয়ে যাচ্ছে। সেই হাত, সেই চুল, তার পাশে থাকার সেই অনুভূতি। খাপছাড়া বাতাস যে আজ আদ্রিতের বিপক্ষে যাবার ফোন করে এসেছে। শত চেষ্টার পরও আদ্রিত নামক যুবক দেখতে সক্ষম হচ্ছে না রমণীর চেহারাখানা, যাতে করে আদ্রিতের গাড়ির ড্রাইভার আগে ছেড়ে দেয়। আদ্রিত জানালা দিয়ে তাড়াতাড়ি বাহিরে দেখলো সেই গাড়ি, আর খুঁজে পেল না। নিরাশ হয়ে হলো আদ্রিত। সে কি সত্যি আখি ছিল? তবে কি তার আখিকে এত পাশে পেয়েও একবার নয়ন ভরে দেখার ভাগ্য জুটিয়ে উঠতে পারল না আদ্রিত? আখি তার লয়ারের সাথে কথা বলে নিয়েছে। ডিভোর্সের কাগজ ছিঁড়ে দিয়েছে আদ্রিস, যার ফলস্বরূপ তাদের এখনো ডিভোর্স হয়নি। তাই তাকে আবারও কাগজ বানাতে হবে, নয়তো আদ্রিসকে তা করার জন্য বাধ্য করতে হবে। আর আদ্রিস না মানলে তার উপর কেস করবে ভেবে নিয়েছে আখি। বাড়ি ফিরে মাকে সুস্থ সবল দেখে বেশ রেগে গেল আদ্রিত। মাকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়েছে বলে তাকে বাড়িতে আনিয়ে নেওয়া হলো। মা তো ছেলেকে দেখে মহা খুশি, তবে বেশ নারাজ হলো আদ্রিত। একটা লিমিট থাকে মা, তুমি জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। সব কাজ ফেলে চলে এসেছি। মনে কি 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 দুশ্চিন্তা এসেছিল আমার। এমন নাটক তুমি করাতে পারলে মা? আমার বাবা তুমি এত বড় মিথ্যে নাটকে কিভাবে জড়াতে পারলে? তুমি জানো আমি মিথ্যা কতটা অপছন্দ করি। তুই যে একদম দেশে আসতেই চাইছিলি না, তাই বাধ্য হয়ে আমাদের এমনটা করতে হয়েছে বাবা। মায়ের অনুভূতি তুই কি বুঝবি? মাকে ভালোবাসলে 6টা বছর এভাবে দূর দেশে পড়ে থাকতি না। আর যদি সত্যি হার্ট অ্যাটাক করে মারা যেতাম, তবেই হয়তো ভালো হতো। শায়লা মির্জার আবেগে মিশ্রিত হয়ে কান্না করে কথাগুলো বলে গেলে তা বেশ আঘাত করে আদ্রিতের মনে। ছুটে গিয়ে মাকে বুকে জড়িয়ে নেয়, বলতে লাগে, মার কখনো এমন কথা বলবে না। আল্লাহ যেন আমার আগে তো আমার মা বাবাকে এই পৃথিবী থেকে না নেন। আমি সহ্য করতে পারবো না।
পাগল ছেলে আমার, তোকে আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, এটাই দোয়া চাই আমি। প্রতি মোনাজাতে ফিরে এসেছিস আর কখন যাস নে এই মায়ের বুক খালি করে। থেকে যাওয়ার কথায় বেশ ফিকে ভাব এলো আদৃশের চেহারায়, তবে বর্তমানে এ নিয়ে আর কথা বাড়ালো না আদৃত। ফ্রেশ হবে বলে নিজ কক্ষের দিকে চলে গেল। আজ কেন যেন বড্ড মনে পড়ছে আখির আদৃতের কথা। 6 বছর পর আজ প্রথম এভাবে আবার আখি মনে করছে আদৃতকে। তবে কেন? ও তো আখির প্রাক্তন। তবে তো ভুলে গেছে আখি, তাকে কেন মনে করবে না? সে তাকে মনে করবে না। তার জীবনে তো অন্য কেউ আছে যাকে নিয়ে সুখে আছে সে। তার সুখের জন্যই তো আখি তাকে ছেড়ে চলে এলো। অন্য নারীর প্রেমে যে সে নিজের ভাগ বসাতে চায়নি সে হৃদিকার মতো কারো ভালোবাসা কেড়ে নিতে। তাই তো চলে এসেছিল সেদিন। ভেঙে পড়েছিল বড্ড। আদৃশ না থাকলে হয়তো সে প্রেম দহনের বেড়াজাল থেকে কখনো বেরোতে সক্ষম হতো না আখি। একজনকে ভুলে অন্যজনের সাহারা দিতে গিয়ে সেটা ছিল আখির জীবনের সব থেকে বড় এক ভুল। তখন সে অবুঝ মন যে এত কিছু বুঝতো না। ভুলের মাসুল এভাবে দিতে হবে জানলে সে পথে পা বাড়াতো না আখি। কবুও জীবনে কখনো কারো কাছে সাহারার খোঁজ করতে নেই। নিজেকে সামলে নেওয়া নিজেকে শিখে নিতে হয়। দেরি করে হলেও আখি বুঝতে সক্ষম হয়ে গিয়েছে বিষয়টা। আর সেই ভুল আখি আবার কখনো করবে না, মস্তিষ্ক মনে গেঁথে নিয়েছে। আদৃশ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আজকে মনটা বেশ ফুরফুরে। আখির রাগ ভাঙাতে যাবে ভেবে নিয়েছে, ওকে তার কাছে নিয়ে আসবে। আখি ছাড়া যে আদৃশ সব দিক থেকেই অচল। গতকাল রাত্রিতেও আখির স্মৃতিটাকে বড্ড বেশি বিরক্ত করেছে। তাই সকাল সকাল আখির দিদার করবে বলে বেরিয়ে যাচ্ছে। হৃদিকা হঠাৎ করে এসেই তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। কাজে যাবে বুঝি? তার আগে আমাকে একটু আদর করে দিয়ে যাবে না? কই, আখিকে তো কাজে যাওয়ার আগে রোজ তার কপালে ও গালে ভালোবাসার পরশ দিয়ে যেতে। ও না চাইলে জোর করে দিতে। আমাকে দিবে না? আদৃশ ওকে নিজে থেকে ছাড়িয়ে সন্দেহপ্রবল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি আমার আর রাখির উপর নজর রাখতে? আদৃশের প্রশ্নে হৃদিকা এক প্রকার বিষম খেল, তবু নিজেকে সামলে উত্তর দিল, ওই সামনে আখি বলেছিল ওসব। এখন তো আমিও তোমার স্ত্রী, আমাকেও দাও তেমনটা। দেখো হৃদিকা, আমি আগেও বলেছি আখি আর তুমি এক নও আমার জন্য। এই অভ্যেসটা আমার আখিকে নিয়ে, আর সেটা আমি বদলাতে চাই না অন্য কারোর সাথে। কোথাও যাওয়ার আগে আখির ছোঁয়া পেতেই মন বেশি করে চায়। প্রথম থেকেই ওর ছোঁয়ায় আমি আমার ব্যস্ত দিনের শুরুটা করে থাকি। তাই তাতে অন্য কারো অবস্থান দিতে চাই না। রাগ করো না ময়না পাখি। এই দেখো, ভালোবেসে তো গালে হাত রেখেছি, খুশি হওনি? হৃদিকা মুখ বার করে দাঁড়িয়ে রইল। তাই আদৃশ এবার ওকে খুশি করতে নিজের বুকে জড়িয়ে নিল। এবার তো খুশি? খুশি না হলেও তিমিস্বরে বলে আদৃশকে সম্মতি দিল হৃদিকা। আদৃশ এবার হাসি মুখে কক্ষের বাইরে চলে আসলো। নিচে এসে দেখতে পেল সাংবাদিক কলি এসে বসে আছে তার অপেক্ষায়। আরে কলি, তুমি হঠাৎ এতদিন পর? না, এমনিই আসলাম আদৃশ। তোমার নতুন বিয়ের কথা শুনে আর নিজেকে আটকাতে পারলাম না। ভাবলাম দেখে যাই কে সেই অঙ্গনা যে আখির জায়গা নিতে সক্ষম হয়ে গেল, কার ক্ষমতা আমার ঊর্ধ্বে চলে গেল। আদৃশ কলির জবাবে কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো হৃদিকা। কলি হৃদিকাকে দেখে প্রশ্ন করলো, ও তোমার নতুন বউ নাকি আদৃশ? কোনরূপ জবাব দিল আদৃশ। কলি এবার বেশ তাচ্ছিল্য নিয়ে বলল, হায় রে আখি, কি ফুটানি ছিল না ওর তোমাকে নিয়ে। তুমিও তো কম না, আমাকে পাত্তাই দিতে না। আর তলে তলে এত দূর, তা আমারও নাম্বার লাগাতে পারতে। হৃদিকার পর আশাই করা যায় না, তাই না? হা হা হা। কলি, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তোমার অভদ্রতার জন্য আমি বাধ্য হব তোমাকে অপমান করতে। ও হ্যালো মিস্টার আদৃশ, অপমান আপনারা যা করার করে নিয়েছেন। এখন না হয় আমার ফালা, প্রস্তুত থাকবেন। আর হ্যাঁ, আমার নাম্বারটা তো আছে।
রিদিকা পরে কাউকে লাগলে কলমি। নির্লজ্জের মতো অঙ্গভঙ্গিতে কথাটা বলে চলে গেল কুলি। রিদিকার বুকখানা বেশ মোচড় দিয়ে উঠল অন্য মেয়ের মুখে আদৃশের বিষয়ে এভাবে শুনে। তাই অন্য কোনো প্রতিক্রিয়া না করে আদৃশের দিকে কেমন এক অভিমানী ভঙ্গিতে তাকিয়ে রইল। আদৃশে যেন বুঝতে পারল তার চোখের বাণী। এগিয়ে গিয়ে রিদিকার হাত ধরে বলল, আরে ওই মেয়েটা, পাগল বেহায়া, ওর কথা মনে নিও না তো। আখির পর আমার জীবনে তুমি এলেও তোমার পর কেউ আসবে না, প্রমিজ। এখন চলি কেমন? কথাটা বলে আদৃশ চলে গেল। তবে মনে পেল না সান্ত্বনা রিদিকা। ডাগর ডাগর চোখে জল জমা হলো মুহূর্তে। আদ্রিতের মনে শান্তি এক মুহূর্তের জন্য খেলা করে যেতে পারছে না। ট্রাফিকের ওই মুহূর্তটা ভুলতে পারছে না আদৃত। মনে উঠছে হরেক রকম প্রশ্ন। সেই মেয়েটি কি সত্যিই আখি ছিল? 6 বছর পর দেশে ফিরে আখির দিদার করার জন্য তার আখি যুগল যে বড্ড উঠে পড়ে লেগেছে। মনকে আর শান্ত রাখতে পারছে না। না, সে তো আখির সামনে যাবে না। চায় না আখি তার সুন্দর জীবনে তিক্ত অতীতের ছায়ায় নিরাশতা ভোগ করুক। তাই নিজেকে সামলাতে আবারও নিজের ডায়েরি খুলল। আখির স্মৃতিতে বিভোর থাকা ক্ষণগুলো যে সে ডায়েরিতেই ফুটিয়ে তোলা প্রায়। তাতেই যে মনে অল্প প্রশান্তি নিয়ে আসতে পারে আজও তাই করতে চাইল। প্রেয়সীকে নিয়ে ভালোবাসার মোহিত ক্ষণে কোনো কিছুর কমতি সহ্য না আদৃতের। তাই উঠে বেরিয়ে গেল গাড়ি নিয়ে নতুন ডায়েরি আনার প্রয়োজনে। সংসার আর হাসপাতালের দুটোতে কেমন জানি গুলিয়ে গেছিল আখি। হাসপাতাল পরে তার সমস্ত সময় ছিল আদৃশের জন্য। তাই নিজের জন্য আলাদা সময় বের করার সুযোগ ছিল না তার। আদৃত জীবন থেকে চলে যাওয়ার পর ডায়েরি লেখাটা একরকম ছেড়েই দিয়েছিল আখি। আজ হঠাৎ করে ডায়েরি লিখতে মন চাইল আখির। একাকিত্বে জীবনের নতুন ক্ষণগুলো ফুটাবে, তাতে ভাবনাটা মস্তিষ্কে নাড়া দিতেই চলে এলো একটা ডায়েরির খোঁজে। এটা 6 বছর আগের সেই দোকান। সেখানে প্রবেশ করতেই পুরাতন স্মৃতি কেমন করে জানি মন নাড়িয়ে গেল। প্রবেশ করতে আখির চোখ গেল একটা ডায়েরির উপর। হাত বাড়িয়ে সেটা আনবে, তখনই সেটাতে অপর পাশ থেকে অন্য আরেকজন ধরে নিল। আচমকা টানে দুজনেই একে অপরের দিকে তাকে স্থির হয়ে রইল। সেই চেহারা, সেই ব্যক্তিত্ব, সেই মনের অনুভূতি যা 6 বছর আগে কোথাও হারিয়ে গেছিল। দুজনে এই মুহূর্ত যে থমকে গেল এখানেই। নিজেরা নিজেদের দ্রুতগতির সেই বুকের কম্পনটা আজ আলাদা করে অনুভব করতে পারছে। পাগল করা সেই ধ্বংসাত্মক অনুভূতি দুজনেরই চোখে প্রেম অনলের যোগান দিল। জল রূপে তা ভরে গেল নয়ন জুড়ে। বেরিয়ে আসার উপক্রম হলো। ধরে আসা গলায় থমকে যেতে চাওয়া অদরকে দুজনে পাটি ফুনিয়ে নিলে একে অপরের নাম। ডাক্তার আদৃত, আখি। দুজনে ধ্যান ভঙ্গ করে দোকানদারে ভুলে উঠল, আরে ভাইয়া আপু আপনারা, আজ এত বছর পরে আবারও দুজন একসাথে। সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। হা। তা আজকে কিন্তু এই ডায়েরির একটাই পিচ রয়ে গেছে, যে কোনো একজনকে ত্যাগ স্বীকার করতে হবে। দোকানদারের কথায় প্রত্যুত্তরে আদৃতের দিকে দৃষ্টি প্রখর রেখে আখি বলে উঠল, ত্যাগ তো শুধু আখিই করে এসেছে, আর আজও করবে। অতঃপর আখি ডায়েরিটা ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে আসলো সেখান থেকে। চোখের জলগুলো বাধাহীন হয়ে নেমে এলো। আদৃত ভাবলেসীন হয়ে দাঁড়িয়ে রইলেও চোখ বেয়ে তারও অশ্রু জল নেমে এলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন, গল্পটি শেয়ার করবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।